আসসালামু আলাইকুম। পড়ছি নিবেদিতা কাহন, লিখেছেন মেহরুমা নূর। পর্ব 23। খুশি খুশি মনে বাসায় ফিরল আদ্রিতা। বাসায় ফিরে আরও একটা সারপ্রাইজ পেল সে। বাসায় গ্রাম থেকে ফিরোজের ছোট বোন ফাইজা এসেছে। ফিরোজের ছোট ফাইজা এবার গ্র্যাজুয়েশন শেষ করেছে। তাকে দেখে খুশি হয়ে গেল আদ্রিতা। ফাইজাকে খুব পছন্দ তার। ফাইজা আদ্রিতাকে ছোট বোনের মতোই স্নেহ করে। আদ্রিতা দৌড়ে গিয়ে ফাইজাকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ফাইজা আপু, কত দিন পর এলে তুমি। কেমন আছো আপু? ফাইজা মুচকি হেসে বলল, আমি ভালো আছি। তুই কেমন আছিস অরিশোনা? আমিও ভালো। তোমাকে দেখে আরও ভালো হয়ে গেছি। এবার কিন্তু আর সহজে যেতে দিব না তোমাকে। অনেক দিন থাকতে হবে। ওদের কথা বলার মাঝেই নিবিড়ও এসে উপস্থিত হলো। গাড়ি পার্ক করে আশায় সে পরে আসলো। ফাইজা নিবিড়কে দেখে বলল, আরে, নিবিড় ভাইয়া যে দেশে ফিরেছেন তাহলে? নিবিড় সৌজন্যমূলক মুচকি এসে বলল, আরে ফাইজা, তুই তুই তো দেখি বকরি থেকে চুকরি হয়ে গেছিস। বিয়ে দিতে হবে মনে হচ্ছে। তখনই জুহি নাস্তার ট্রে হাতে নিয়ে ওদের মাঝে আসতে আসতে বলল, ঠিকই বলেছ নিবিড়, বিয়ে দেওয়ার জন্যই তো আনা হয়েছে ওকে। তোমার ভাইয়ার অফিসের এক কলিগ ফাইজার ছবি ফিরোজের মোবাইলে দেখে পছন্দ করে ফেলেছে। বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এজন্য তো ফাইজাকে আসতে বলা হয়েছে। কাল ছেলেপক্ষ দেখতে আসবে ওকে। বিয়ে ঠিক হলে কালই এঙ্গেজমেন্ট হবে। আদ্রিতা খুশিতে লাফিয়ে উঠে বলল, ইয়ে, বিয়ে হবে! কতদিন পর আমাদের বাড়িতে বিয়ে হবে। কত মজা হবে। নিবিড় বলে উঠল, তোর মজার পচা আলুর বস্তা নদীতে ভাসিয়ে দে। কদিন পর যে তোর এক্সাম আছে তা ভুলে গেছিস? গত 3 দিনেও তো পড়তে বসিসনি। সোজা গিয়ে পড়তে বস। গত 3 দিনের সব পড়া কাল আমাকে দিবি তুই। এর হেরফের হলে একদম তুলে আছাড় পাক্কা। বলেই গটগট করে উপরে চলে গেল জনাব। আদ্রিতার সব উচ্ছ্বাস মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। আত্মাটা গলায় এসে আটকে গেল বেচারের। গত 3 দিনের পড়া একসাথে দিতে হবে? এর চেয়ে তো বনবাসী দিয়ে দিত। এই লোকটাকে কিউট বলেছিলাম তখন। এই দৈত্য দানব কখনো কিউট হতেই পারে না, কদাপি নয়। আরমান সাহেবকে বাইরে যেতে দেখে তানে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন বাবা? আরমান সাহেব বলল, একটু তোমার ডাক্তার আঙ্কেলকে দেখতে যাচ্ছি। অনেক দিন হলো অসুস্থ নাকি, ভাবলাম একটু দেখিয়ে আসি। কিন্তু একা কিভাবে যাবেন? আপনারও তো শরীর ঠিক থাকে না। এভাবে একা যাওয়া ঠিক হবে না। কাউকে সাথে নিয়ে যান। আর হ্যাঁ, আমি পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, আঙ্কেলের জন্য প্যাক করে দেই, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, দাও। তানি একটা হটপটি পিঠা ভরে তানহাকে ডাকলো। তানহা আসলে তানি ওকে বলল, তানুমা, তোর দাদুর সাথে একটু যা তো। তোর দাদু ডাক্তার আঙ্কেলকে দেখতে যাবে। তুই সাথে যা, আর এই পিঠাগুলোও সাথে নিয়ে যা। আচ্ছা আম্মু। অপরাহ্নদের বাসায় পৌঁছালে অপরাহ্নের মা খুব খুশি মনে তাদের ভেতরে নিয়ে বসতে দিল। তানহা আর আরমান সাহেব ভেতরে এসে বসলেন। আরমান সাহেব এসেই অপরাহ্নের বাবার কাছে গেলেন তার কুশলাদি জানতে। তানহা পিঠের বক্সটা অপরাহ্নের মায়ের হাতে দিয়ে সোফায় বসে বসে আশেপাশে নজর বোলালো। খুব বেশি লোকজন নেই এ বাড়িতে। শুধু অপরাহ্ন আর তার মা বাবা ছাড়া অন্য কোনো সদস্য নেই। ছিমছাম গোছানো একটা পরিবেশ। তানহার বেশ ভালোই লাগে এমন ছিমছাম পরিবেশ। অপরাহ্নের মা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন মেহমানদের খাবারের আয়োজন করতে। কাজের মাঝেই তিনি তানহাকে একা একা বসে থাকতে দেখে এগিয়ে এসে বললেন, এই দেখো, তুমি নিশ্চয়ই একা একা বসে বোর হয়ে যাচ্ছ। তুমি এক কাজ করো না, ওপর রুমে যাও। ওর রুমে বুক সেলফ আছে, যেটা ভালো লাগে নিয়ে পড়তে পারো। তোমার ভালো লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি অপুকে ডেকে দিচ্ছি। তানহা বেচারে অপ্রস্তুত হয়ে পড়ল খানিকটা। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই অপরাহ্নের মা ছেলের নাম ধরে ডাকা শুরু করলো। খানিক বাদেই অপরাহ্নের কণ্ঠ শোনা গেল, আসছি মা। বলতে বলতেই নিজের রুম থেকে বেরিয়ে এলো অপরাহ্ন। মাথায় গামছা বাঁধা, হাতে ঝাড়ু আর পরনে লুঙ্গি আর সেন্টু গেঞ্জি। সেই অবস্থায় বাইরে আসতে আসতে বলল, কি হয়েছে মা, ডাকলে কেন? আর বলতে পারল না বেচারা। সামনে সোফায় বসা তানহাকে দেখে তবদা খেয়ে গেল। তানহাও ডক্টর অপরাহ্নের এমন কাজের বেটি রহিমা, থুকু, কাজের বেটা রহিমের এমন রূপ দেখে ভেবাচাকা খেয়ে গেল। অপরাহ্ন একবার তানহাকে দেখলো, আর একবার নিজের দিকে তাকালো। এমন অবস্থায় তানহার সামনে এসেছে, এটা ভাবতেই লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা তার। আর এক সেকেন্ডও দেরি না করে অপরাহ্ন নিজের বাদবাকি ইজ্জত বাঁচাতে লুঙ্গি ধরে উঁচু করে পরিমরি করে নিজের রুমে ঢুকলো। ঢুকতে নিয়ে দরজার সাথে একবার গুতাও লাগলো তার। তা দেখে তানহা অনেক কষ্টে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করছে। মুখে হাত চেপে ধরে লুকিয়ে একটু হেসেও নিল, না হলে বেচারির দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। অপরাহ্নের মা ফিচেল হেসে বলল, আসলে অপু নিজের রুমের সাফ সাফাই করছিল। ও আবার নিজের কাজ নিজেই করে, কাউকে হাত দিতে দেয় না। একটু পর অপরাহ্ন নিজের পরিধান পরিবর্তন করে বাইরে আসলো। তানহার দিকে তাকাতেও লজ্জা করছে এখন তার।
মেয়েটা এখনও মুখ টিপে হাসছে। যতটা সরল দেখা যায় ততটাও সরল না। কেমন মজা নিচ্ছে পাজি মেয়েটা। অপরাহ্নের মা বলে উঠল, অপু, তানহা ওর দাদুর সাথে এসেছে। মেয়েটা একা একা বসে আছে। ওকে তো বুক সেলফ দেখা, একটু সময় কাটবে। ওকে মা। তানহাকে অপরাহ্নের সাথে যেতে বলল ওর মা। তানহা তার কথা রাখতে মাথা নেড়ে উঠে অপরাহ্নের সাথে যায়। অপরাহ্ন তানহাকে সাথে করে ওর রুমে নিয়ে এলো। আস্তে আস্তে বলল, কেমন আছো তানহা? পড়ালেখা কেমন চলছে তোমার? এই তো সবই ভালো চলছে। আপনি কেমন আছেন? অপরাহ্ন বিড়বিড় করে বলল, ভালো নেই একদম। ভালো না থাকার কারণ তুমি কবে বুঝবে মেয়ে? জি, কিছু বললেন? না, কিছু না। এই যে বুকসেল, দেখো কোনটা পছন্দ হয় তোমার। যদিও বেশিরভাগ সব ডাক্তারি আর জেনারেল নলেজের বুক। এগুলো পড়ে তোমার বোরিংনেস বাড়বে, বই কমবে না। তানহা নিচু স্বরে বলল, বোরিংনেস তো আপনার হাই লেভেলের এন্টারটেইনিং লুক দেখেই চলে গেছে। আস্তে করে বললেও অপরাহ্ন ঠিকই শুনতে পেল। সে গলা খাঁকড়ি দিয়ে তানহার দিকে হালকা ঝুঁকে ধীর গলায় বলল, সুন্দরী মেয়ের মুখে হাসি ফুটাতে পারাও এক পরম সার্থকতা। তুমি বুঝবে না শ্যামকন্যা। বুকের মাঝে বিদ্যুৎ চমকানোর মতো কেঁপে উঠল তানহার। চকিত নজরে তাকালো সে অপরাহ্নের পানে। তার চোখে যেন দেখতে পেল অন্যরকম এক মায়ার খেলা, যে মায়া তানহাকে গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তানহা কেমন বিবশ হয়ে পড়ছে ওই ষড়যন্ত্রে। নিজেকে সেই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে ওখান থেকে সরে যেতে চাইল সে, কিন্তু পরিস্থিতি তার অনুকূল হলো না। বেখেয়ালিতে নিজের পাপসের সাথে পা বেঁধে পড়ে যেতে নিল তানহা। তৎক্ষণাৎ অপরাহ্ন তানহার কোমরে হাত রেখে তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করল। সিনেমার মতো তানহা কাত হয়ে অপরাহ্নের বাহুতে আটকে রইল। অপরাহ্নের চোখে ঘোর, মুগ্ধ হাসি তার ঠোঁটের কোণে। সেই হাসি বজায় রেখে অপরাহ্ন বলে উঠল, শোনো মেয়ে, তুমি অমর্ত্য সিন্ধুতে তুলেছ উত্তাল তরঙ্গ। ওই উপনেত্রের অভ্যন্তরীণ গুপ্ত রাখা আঁখি যুগল, সে তো ভীষণ ক্রূরমতি আধেহানা অঙ্গ। সন্ধ্যার দিকে ছেলেপক্ষ আসলে ফাইজাকে দেখতে। নিচে দেখাদেখি পর্ব চলছে, অথচ এমন এক্সাইটেড একটা প্রোগ্রাম আদিতা দেখতে পারছে না। আর এই অবিচার সংগঠিত হচ্ছে নিবিড় দ্য গ্রেট দৈত্য দানবের জন্য, যে দৈত্য দানবের একমাত্র শিকারী শুধু এই মাসুম অসহায় জনম দুঃখিনী আদ্রিতাই হয়। এই যে এখন বইয়ের স্তূপ মুখের উপর ছুরি দিয়ে 3 দিনের পড়া কমপ্লিট করতে বলে গেছে। এমন অত্যাচার কি কোনো সদৃদয়পান ব্যক্তি করতে পারে? এমন নির্মম অজাচার তো শুধু তেনার মতো হৃদয়হীন দৈত্য দানবই করতে পারে। বলি, আমি কি আলাদিনের জিন নাকি? 3 দিনের পড়া কমপ্লিট করতে অন্তত 3 মাস সময় তো দেওয়াই উচিত একজন ব্যক্তিকে। নিচে কত মজার প্রোগ্রাম চলছে, আর আমাকে কিনা বইয়ের তলদেশে ডুবিয়ে দিয়ে রুমের মাঝে আটকে রেখে গেছে। এগুলো যে গত 3 দিন কথা না বলার প্রতিশোধ নিচ্ছে তা ভালোই বুঝতে পারছে আদ্রিতা। নিজে কি চলছে তা জানতে উৎসুক আদ্রিতা বই রেখে পা টিপে টিপে উঠে দরজার কাছে এলো। দরজা আস্তে করে খুলে চোরের মতো মাথা হালকা করে বের করে নিচে উকি দিয়ে কি চলছে তা দেখার চেষ্টা করলো। নিচে ফাইজা আপুকে শাড়ি পরিয়ে বসিয়ে রেখেছে। কত সুন্দর লাগছে আপুকে। পাত্রপক্ষও এসেছে, দুজন মধ্যবয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা, আর ইয়াং 3টে ছেলে বসা। এর মাঝে কোনটা বিয়ের পাত্র তা বোঝার চেষ্টা করছে আদ্রিতা। 3 জনের মাঝে যে একটু চুপচাপ শান্ত লাজুক ভঙ্গিতে বসে আছে সেই পাত্র হবে ধারণা করে নিজে নিজে বলতে লাগলো, বাহ, পাত্রটা তো ভারী হ্যান্ডসাম, অনেক সুদর্শন দেখতে। সামনে থেকে হঠাৎ পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, আচ্ছা তাই নাকি? আদ্রিতা নিজ ধ্যানেই বলতে লাগলো, হ্যাঁ একদম, কত হ্যান্ডসাম দেখো। মাঝপথে হুঁশ এলো আদ্রিতার। ঝট করে মাথা তুলে তাকালো সে। স্বয়ং সম্মুখে নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে হাতে নাতে চোর ধরা খাওয়ার মতো থতমত খেয়ে গেল সে। নিবিড় সরু চোখে তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আদ্রিতা মাথা তুলে ফিচেল হেসে দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট লুকটা দেওয়ার প্রচেষ্টা চালালো। তা খুব একটা ইফেক্টিভ হলো বলে দেখা গেল না। নিবিড় দাঁতে দাঁত চেপে বলল, বলদি তো তুই জন্ম থেকেই ছিলি, কিন্তু বলদির সাথে সাথে টপ লেভেলের বেশরমও হয়ে গেছিস, জানা ছিল না আমার। তোকে না পড়তে দিয়ে গেছি, পড়াবাদ দিয়ে এখানে বেশরমের মতো পুরুষদের স্ক্যান করা হচ্ছে। এমনভাবে দেখছিস যেন এক্ষুনি গিলে খেয়ে ফেলবি বিনা ঢেকুর তুলে। দেখতে দেখতে বেচারাদের ভেতর ছিদ্র করে ফেলছিস একবারে। মনে হচ্ছে ফাইজার জায়গায় তুই এক্ষুনি লাফ দিয়ে ছেলেগুলোর গলায় ঝুলে পড়বি। বলবো নাকি মাকে তার মেয়ে বিয়ের জন্য পাগল হয়ে গেছে? পুরুষ দেখলে হামলে পড়ার মতো অবস্থা। আদ্রিতা বেচারির টাসকি খেয়ে গেল। সামান্য একটা কথাকে কোথা থেকে কোথায় নিয়ে গেল লোকটা। লোকে তিলকে তাল বানায় আর উনি তো তিলকে সোজা তারা বানিয়ে দেয়। আদ্রিতা গোমরা মুখে বলল, দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমি কি তাই বলেছি নাকি? আমি তো এমনি একটু দেখছিলাম কি হচ্ছে। কেন দেখতে হবে? নিচে নতুন মুভি রিলিজ হয়েছে, আর তোকে যে পড়তে দিয়ে গেলাম তার কি?
আদ্রিতা অসহায় মাসুম চেহারা বানিয়ে বলল, এমন করছেন কেন? আজই গ্র্যাজুয়েশন করিয়ে ফেলবেন নাকি? একটু যাই না নিচে প্লিজ। একটু গেলে কি হবে না জানি। কি হবে মানে? বিরাট অঘটন হয়ে যাবে। নিচে কতগুলো ছেলে এসেছে দেখেছিস? তোর মতো পেতনিকে দেখে যদি সেগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়, তাহলে ফাইজার কি হবে? শুধুমাত্র তোর মতো পেতনি বোন থাকার দায়ে ওর বিয়ে ভেঙে যাবে। আর আমি থাকতে এমন অঘটন কিছুতেই হতে দেব না। একজন দায়িত্ববান ভাই হিসেবে আমার বোনের বিয়েতে কোনো বাধা বিপত্তি আসতে দেব না আমি। কিছুতেই না। জাফুট, ভেতরে গিয়ে পড়া কমপ্লিট কর। বাইরে আসার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আদ্রিতা বিড়বিড় করে বলল, সে তো কেউ চাইলেও হতে পারবে না। দৈত্যদানব তার রোজ রোজ পয়দা হয় না। নিবিড় ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কি বললি? জোরে বল। আদ্রিতা হকচকিয়ে উঠে ফিচেল হেসে আমতা আমতা করে বলল, কই কি বললাম? আমি আবার কিছু বলতে পারি নাকি? কথা বলা কাকে বলে তাই তো আমি জানিই না। আমি বরং গিয়ে পড়তে বসি। বলেই দরজা চাপিয়ে দিয়ে মনে মনে হাজারখানেক গালি দিল নিবিড়কে। সাথে আদ্রিতার স্পেশাল অভিশাপগুলো তো আছেই। এই যেমন, উনি যখন মিটিংয়ে ভাষণ দিতে যান, তারপর যেন প্যান্ট ফেটে যায়। শীতের রাতে তাকে যেন ভূতে তুলে নিয়ে গিয়ে পুকুরের ঠান্ডা পানিতে সারা রাত চুবিয়ে রাখে। উনি যখনই টিভি দেখতে যায়, তখনই যেন টিভিতে বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল না থাকে। বিরিয়ানি খেতে নিলে সব এলাচ লবঙ্গগুলো যেন তার দাঁতের নিচে চলে আসে। যতবার প্যান্টের চেন লাগাতে যাবে, ওনার মেইন পয়েন্ট যেন চেনে আটকে যায়। আজকের জন্য এতটুকুই, পরবর্তীতে মনে পড়লে আবার দিব। কিছুক্ষণ পর সানভি আর তানহাও এলো আদ্রিতার রুমে। দুজন এসে বেডের উপর বসলো ধপাস করে। আদ্রিতা তাদের দেখে বলল, কিরে তোরা এখানে? তোদেরকে তাড়িয়ে দিয়েছে নাকি? সানভি ভাব নিয়ে বলল, সানভিকে কেউ তাড়াতে পারে না। ওটা তো নানমণি বলল, কোনো মেয়েকে দেখতে আসলে নাকি তাদের সামনে সুন্দরী কুমারী কন্যাদের থাকতে নেই। আর তোরা তো জানিসই আমি একটু আকর্ষণীয় কিনা। আমি থাকতে ফাইজাপুর দিকে কেউ তাকাতও না। তাই ফাইজাপুর ভালোর কথা ভেবে চলে এলাম। আমার সাথে তানুও চলে এলো। যদিও ও না আসলেও ক্ষতি হতো না, ও তো আর আমার মতো এত সুন্দর না। ও থাকলেই কি আর না থাকলেও কি। সানভির কথাটা আদ্রিতার মোটেও পছন্দ হলো না। যদিও তানহা ওর কথায় কিছু মনে করে না, কারণ সানভির স্বভাবই এমন। তবুও সানভির এভাবে বলাটা ভালো লাগলো না তার। আদ্রিতা কিছু একটা ভেবে বলে উঠল, হ্যাঁ রে সানভি, ঠিকই বলেছিস। তোর মতো কি আর সবাই হতে পারবে? যতই হোক, দিন রাত মেকআপের বালতি মুখে নিয়ে ঘোরা তো আর চারটেখানি কথা না। ইটস রিয়েলি টাফ ইয়ার। তানু আর কি, সামান্য ন্যাচারাল বিউটি তো আছে। আর এর আর এমন কি, তাই না? আদ্রিতার কথায় তানহা মুখ টিপে হাসল। সানভি মুখ ভেঙচি কেটে দিয়ে কথাটা গায়ে মাখল না। এসব ওদের মাঝে সবসময় চলে। পাত্রপক্ষ ফাইজাকে পছন্দ করেছে। আজই ঘরোয়াভাবে এঙ্গেজমেন্ট হবে। এই পর্যায়ে আর আদ্রিতাকে রুমে বদ্ধ থাকতে হলো না। এঙ্গেজমেন্টের জন্য সবাই নিচে এসেছে, আর সবার সাথে সেও লাফিয়ে চলে এসেছে। এসেই আবিরের কাছে বসে পড়েছে যাতে কেউ সরাতে না পারে। আংটি বদল শুরু হয়ে গেছে। ছেলেপক্ষ আগে থেকে আংটি নিয়ে এসেছিল, আর পাত্রের জন্য ফিরোজ বাইরে গিয়ে দ্রুত আংটি নিয়ে এসেছে। আদ্রিতা খুব খুশি। কতদিন পর বাড়িতে বিয়ে হতে চলেছে। আংটি বদল শেষে কেকও কাটা হলো। তাহসান এক পিস কেক নিয়ে ফাইজার হবু বর জহিরকে খাওয়াতে নিলে সে একটু খেয়ে সৌজন্যতা রক্ষা করে আর খেতে চাইল না। তাহসান বলে উঠল, আরে দুলাগাই খান। জহির একটু থতমত চেহারা করে বলল, দুলাগাই? হ্যাঁ দুলাগাই তো। আপনি হলেন এখন কুরবানির গরু। কদিন পরে আপনার কুরবানি হবে, তাই বলির পাঠাকে কুরবানি দেওয়ার আগে একটু বেশি বেশি মিষ্টিমুখ করাতে হয়। আপনি ওখান বেশি করে। আর কবে এই সৌভাগ্য হবে কে জানে। সবাই উচ্চ শব্দে হেসে উঠল। সবশেষে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। 15 দিন পরের তারিখ ঠিক হয়েছে। বিয়ে আদিত্যদের গ্রামের বাড়িতে হবে, এমনটাই সিদ্ধান্ত হলো। সামনের শুক্রবার সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। তা শুনে আদ্রিতা আরও খুশি হয়ে গেল। গ্রামে যাবে শুনে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়ে, গ্রামে বিয়ে, কত মজা হবে। আমি প্রথম গ্রামে যাব। আদ্রিতার এই খুশির বেলুন ফটাস করে ফাটিয়ে দিয়ে নিবিড় বলে উঠল, তুই গ্রামে যেতে পারবে এমন কোনো কথা হয়েছে নাকি? সামনে তোর পরীক্ষা। গ্রামে ফ্রামে কোথাও যাওয়া হচ্ছে না তোর। যা গিয়ে পড়তে পাই। বলেই সোজা নিজের রুমের দিকে যেতে নিল নিবিড়। আন্টি তার মাথায় বাজ সহ পুরো মহাকাশ ভেঙে পড়ল। বলে কি, আমাকে গ্রামে যেতে দিবি না? না, এ হতে পারে না, কিছুতেই না। এমন অবিচার আদ্রিতা সইবে না কিছুতেই। আদ্রিতা বুঝতে পারলো রাগলে কাজ হবে না, এতে আরও বেগতিক অবস্থা হবে। তাই আপাতত অন্য পন্থা খুঁজতে হবে। সময় খারাপ হলে গাধাকেও ঘোড়া বানাতে হয়, আমাকেও এখন তাই করতে হবে।
আদ্রিতা ফ্রিজে এক পিস কেক নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে করিডোরে নিবিড়ের সামনে দাঁড়ালো। দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট চেহারা বানিয়ে নিবিড়ের দিকে তাকালো, যেন সেই ইনোসেন্টের সব কপিরাইট নিজের নামে লিখে নিয়েছে। এই মুহূর্তে দুনিয়াতে ইনোসেন্ট বলতে শুধু সে ছাড়া আর কোনো বস্তুই অবশিষ্ট নেই, যেন সে ইনোসেন্টের প্রতিমা। তাকে চেয়ে সবার ইনোসেন্সের কসম খাওয়া উচিত। কেকের প্রেস নিবিড়ের দিকে এগিয়ে দিয়ে চোখ পিটপিট করে সর্বোচ্চ করুণ সুরে বলল, যেতে দিন না প্লিজ। আই প্রমিস, আমি সব পড়া কমপ্লিট করে ফেলবো, পড়তে পড়তে শহীদ হয়ে যাব। তাও প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। বলতে বলতে মাথা কাত করে আরও এক লেভেল বাড়িয়ে ইনোসেন্সের সস লাগালো মুখে। নিবিড় তীক্ষ্ণ একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিতার ইনোসেন্টের রসের বালতিতে ডুবানো মুখের দিকে। আদ্রিতার হাতে রাখা কেকটুকু হাতে নিল নিবিড়। তারপর এক হাতে আদ্রিতার চোয়াল ধরে তার মুখ খুলেই কেকের পিসটা সোজা আদ্রিতার মুখে ঢুকিয়ে দিল। কেক ঢুকিয়ে দিয়ে বলল, এমন পেতনির নানি পিশাচিনের মতো লুক আর কখনো দিবি না, খবরদার। তোকে খেয়ে ফেলার দায় তো সোনামায়ের হাতে জেলে যাওয়ার শখ নেই আমার। বলেই গটগট করে নিজের রুমে চলে গেল নিবিড়। আর আদ্রিতা বেচারি মুখে কেক ভরা অবস্থায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন খাতা কলম নিয়ে বসে পড়ল নিবিড়ের বলা কথার মর্ম উদ্ধার করতে। লোকটা এমন কেন সবসময় আদ্রিতাকে কনফিউজড করে চলে যায়? পর্ব 24। আজ সবাই আদিত্যদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। বাসার প্রাইভেট কার আর বড় একটা হাইস ভাড়া করা হয়েছে। প্রাইভেট কারে মুরব্বীরা যাবে আর বাকিরা সবাই হাইসে। সবার মাঝেই এক উচ্ছ্বাস আর খুশির আমেজ। পিকনিকের মতো মনে হচ্ছে সবার কাছে। সারা বাড়ি হইচইপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। সবচেয়ে বেশি আমেজ আদ্রিতার মাঝে। শেষমেশ সে সবার সাথে যেতে পারছে, এটাই তার সবচেয়ে বেশি খুশির বিষয়। এক্সাইটমেন্টে সে গত রাতে ঘুমই আসেনি। মধ্যরাত পর্যন্ত মা বাবার সাথে ভিডিও কলে কথা বলেছে। তাদের ফাইজার বিয়ের বিষয়ে সব আপডেট দিয়েছে। কাল রাতেই নিজের ব্যাগ প্যাক করে ফেলেছে। একটু পর পর নতুন করে কিছু মনে পড়লে আবার সেটা ঢুকাচ্ছে। তারপর লাফালাফি করে সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে আর সবার প্রস্তুতি পর্যবেক্ষণ করছে। সানা আর তাসিরদের পুরো পরিবারই যাবে, সাথে দ্য গ্রেট রবি বাবাজিও আছে। ট্রিপ জমে ক্ষীর হয়ে যাবে এমনটাই ধারণা আদ্রিতার। আদ্রিতা বেবি পিঙ্ক কালারের টপ আর মাল্টি কালারের একটা লং স্কার্ট পরেছে। মাথার চুলগুলো দুই পাশে উঁচু করে দুটো জুটি করেছে। লম্বা ফিতার একটা ছোট আকারের সাইড ব্যাগ কাঁধের উপর দিয়ে আড়াআড়িভাবে ঝুলিয়ে নিল। আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখল। তাকে দেখতে এই মুহূর্তে নার্সারি ক্লাসের মেয়েদের মতো লাগছে। সে রেডি হয়ে খুশি মনে ধেই ধেই করে নাচতে নাচতে বাইরে আসতেই প্রতিবারের মতো নিবিড়ের সাথে ধাক্কা খেল। নিবিড় আদ্রিতা দুই বাহু ধরে সোজা করে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলল, তুই যে বলদি গরু তা আমি এমনিতেই জানি। সেটা প্রমাণ করার জন্য বারবার এভাবে গুতা দেওয়ার তোর অভ্যাসে পরিণত হয়ে গেছে নাকি? গুতার ওয়ার্ল্ড রেকর্ড করতে চাস, নাকি গুতা মেরে মেরে আমার বুকের মাঝখানে দিয়ে সুড়ঙ্গ বানানোর ধান্দায় আছিস? এই হয়ে গেল। আদ্রিতার মেঘের উপরে হাওয়ায় ভাসতে থাকা মেজাজটাকে থপাস করে নিচে ফেলে দিয়ে চলে এলেন দৈত্য দানবটা। কিন্তু আদ্রিতা এখন রাখবে না বলে মনোবল শক্ত করলো। এই লোকের জন্য সে তার মুড খারাপ করবে না। এমনিতেও এই লোককে এখন কিছু বলা মানে নিজের পায়ে কুড়াল মারা। দেখা গেল আমার যাওয়াই বন্ধ করে দিল। তাই আপাতত অপমানটাকে চিনি দিয়ে মিশিয়ে লেবুর শরবত মনে করে গিলে ফেলল আদ্রিতা। মেকি হেসে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, সরি নিবিড় ভাইয়া বলার জন্য খোলা ঠোঁট দুটো আর চাপল না আদ্রিতার। সেভাবেই হা হয়ে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। মেরুন রঙের টি শার্ট আর অ্যাশ কালারের জিন্স পরিহিত পুরুষটিকে দেখে আদ্রিতা যা বলতে গিয়েছিল তা পেটের ভিতরেই থেকে গেল। চোখের ব্ল্যাক সানগ্লাসটা তার সুদর্শনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে যেন। নিবিড় আদ্রিতার সামনে তুড়ি বাজিয়ে বলল, কিরে আবালের মতো হা করে আছিস কেন? আদ্রিতা আমতা আমতা করে বলল, কিছু না, বলেই চলে যেতে নিল। পেছন থেকে কড়া গলায় ডাকলো নিবিড়, এই দাঁড়া। দাঁড়িয়ে গেল আদ্রিতা। নিবিড় আদ্রিতার সামনে এগিয়ে এসে বলল, এদিকে ঘোর। আদ্রিতা ঘুরে দাঁড়িয়ে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় ঘাড় হালকা বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিতার উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করতে লাগলো। তারপর বলে উঠল, বাহ, কি সং ধারণ করেছিস। এখন শুধু একটা জিনিসেরই কমতি আছে, তাহলে তোর সাজ একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে। আদ্রিতা উৎসাহী কণ্ঠে বলল, কি? ফিডার। আদ্রিতা থতমত খেয়ে গেল। কি? নিবিড় দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ ফিডার। তোর এই লুকের সাথে জাস্ট একটা ফিডারের কমতি আছে। সেটা লাগালে একেবারে পারফেক্ট লাগবে তোকে। মানুষ চলের সামনে, আর তুই বোধহয় রিভার্স মোডে চলছিস, তাই না?
দিনে দিনে আরও লেদা বাচ্চা হতে চাচ্ছিস? নিবিড় আদ্রিতার দুই ঝুঁটি টেনে ধরে আদ্রিতার গলায় পেঁচিয়ে ধরে বলল, তোকে টেনে বড় করতে পারছি না, সেই জ্বালাই আমার জীবন ভাজাভাজ হয়ে গেল। একবার তেলে ভাজা পোড়া পাঁপড় হয়ে গেছে। আর তুই কিনা আরও ছোট হওয়ার পয়তারা করে যাচ্ছিস। জান শেষ করেই ক্ষান্ত হবি বুঝি। খুব একটা জোরে পেঁচিয়ে ধরেনি নিবিড়, তবে ভয়টা ঠিকই লাগছে আদ্রিতার। আপাতত নিজের জানের জন্য দোয়া দুরুদ পড়তে ব্যস্ত আদ্রিতা। নিবিড়ের কথা নাড়ি ভুড়ি বের করার খেয়ালই নেই ওর এখন। তখনই তানি নিচ থেকে ডাক দিল আদ্রিতার নাম ধরে। তা শুনতে পেয়ে আদ্রিতাকে ছেড়ে দিয়ে গটগট করে নিচে নেমে গেল নিবিড়। আদ্রিতা বেচারির জান হাতে পেয়ে হাফ ছেড়ে বাঁচল। আজকের পর জীবনেও আর সে দুই ঝুঁটি বা দুই বেনি কিছুই করবে না। ফিরোজ, ফাইজা আর ওর পরিবারকে নিয়ে আগেই চলে গেছে। সবাই রেডি হয়ে একে একে বাইরে এলো গাড়ির কাছে। তানহা সাদা রঙের লং একটা গোল জামা পরেছে। তাসানের পোশাকের রঙের ছড়াছড়ি, টি শার্টের উপর হাতা কাটা জ্যাকেট, সাথে 3/4 প্যান্ট, মাথায় ক্যাপ, চোখে চশমা, পুরো মাল্টি কালার তার সব পোশাক। সানভিকে দেখে মনে হচ্ছে সে কোনো ফ্যাশন শোতে পার্টিসিপেট করার উদ্দেশ্যে বের হয়েছে। আজ তো মেকআপের ওভারলোড হয়ে গেছে। তার মুখ থেকে মেকআপ তুলে শখানেক গরিব দুঃখীকে দান করা যাবে। রবিও চলে এসেছে। সবার আসার পর সবাই গাড়িতে ওঠা শুরু করলো। দাদুরা সবাই একটা কারে, আর তানি, আবির, সানা, তাসির আরেকটা কারে। বাদবাকি সবাই হাইসে যাবে। নুরান বরাবরের মতো সবার শেষের সিটি গিয়ে এক কোণা ধরে বসে পড়ল। দ্বিতীয় লাইনে বসলো তানহা, সানভি আর আদ্রিতা। তৃতীয় লাইনে রবি আর তাসান বসলো। ড্রাইভিং সিটে বসলো নিবিড়। তখনই হন্তদন্ত হয়ে নিবিড়ের পাশের সিটে এসে বসলো অপরাহ্ন। বসতে বসতেই নিবিড়ের উদ্দেশ্যে বলল, সরি দেরি করে ফেললাম। সানভি আর আদ্রিতার মাঝের সিটে বসেছিল তানহা। অপরাহ্নের কণ্ঠ কানে আসতেই চকিত নজরে সামনে তাকালো সে। অপরাহ্ন ওদের সাথে যাবে? বুকের মাঝে আবারও সেই এলোমেলো প্রবাহ দৌড়াতে লাগলো তানহার। নিবিড় গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আরে না সরি কেন বলছেন? আপনি বরং আরও 3 দিন পর আসতেন। আরে ক্লিনিক ছেড়ে এতদিন দূরে থাকবো, তাই সবাইকে একটু কাজ বুঝিয়ে দিতে সময় লেগে গেল। যাক, এসেছিস তো, আমি তো ভাবলাম হয়তো যাওয়ার কথা ভুলেই গেছিস। অপরাহ্নের নজর পড়ল সামনের মিররে। তানহার অবাক হওয়া চোখজোড়া দেখতে পেয়ে সেদিকে তাকিয়ে থেকেই বলল, আজকাল তো নিজেকেই ভুলে যেতে শুরু করেছি। হাল বেহাল, কেউ এসে উদ্ধার করলেই বাঁচা, না হয় মৃত্যু নির্ঘাত। চোখ সরিয়ে নিল তানহা, চশমা ঠিক করে বাইরের দিকে তাকালো। লোকটার আবহ ওকে কেমন অন্যমনস্ক করে দেয় আজকাল। ওসব মোহমায়ায় জড়াতে চায় না তানহা, তার চেয়ে ভীষণ ভয় হয়। অপরাহ্নের কথার পরিপ্রেক্ষিতে রবি বলে উঠল, ডাক্তারের কথায় মনে হচ্ছে নিজেই পেশেন্ট হয়ে গেছে বৎস। ডাল মে কুছ কালা হে। হাসল অপরাহ্ন। তাসান বলে উঠল, ডালে মনে হয় ওর মাথার উকুন পড়েছিল, তাই ডালে কুছ কালা দেখা যাচ্ছে। মেবি কালো জিরার পরিবর্তে হিসেবে ব্যবহার করছে। ব্যাপার না, নিরামিষে একটু আমিষ যুক্ত হয়ে পুষ্টি আরও বাড়িয়ে দিয়েছে। ডাক্তার মানুষ তো, তাই সবসময় সুষম খাদ্য খায় সে। সশব্দে হেসে উঠল সবাই। সানভি মুখ কুচে বলে উঠল, ইয়ো ইয়াক, উকুন! অপু ভাইয়া, আপনার মাথায় উকুন আছে? উকুনাশক শ্যাম্পু দিয়ে মেরে ফেলতে পারেন না? তানহা বিরক্ত চোখে তাকালো সানভির দিকে। একবার আর চোখে অপরাহ্নের দিকেও তাকালো। অপরাহ্ন স্মিত হেসে বলল, কি দরকার মারার? তারও তো একটা প্রাণ আছে। আমার মাথায় যদি তারা নিজেদের আশ্রয় বানিয়ে নেয় তাহলে ক্ষতি কি? শুধু শুধু প্রাণী হত্যা করে পাপ ঘাড়ায় নিতে চাই না। আমি আমার অবলা প্রাণীর প্রতি অনেক স্পর্শকাতর। আমার মনে সবার প্রতি মায়া। কি করব বলো? তানহা মাথা অন্যদিকে ঘুরিয়ে নিঃশব্দে হাসল। লোকটাকে যতটা ভদ্র দেখা যায় ততটাও না, উনি দুষ্টও আছেন। আদ্রিতা অপরাহ্নকে বলল, ওয়াও অপু ভাইয়া, আপনি সত্যি অনেক সুইট। নিজের কষ্ট হচ্ছে তাও উকুনগুলোকে মাথা থেকে সরাচ্ছেন না। রিয়েলি সুইট অফ ইউ। অপরাহ্ন গদগদ সুরে বলল, থ্যাংক ইউ আরে বইনা। আমি তো পয়দাইশি সুইট, কিন্তু কিছু লোক কেমন যেন বুঝেই না। কেউ একটু সুইটনেস টেস্ট করেই দেখলো না। সামনের আয়নায় আবারও তানহার দিকে তাকিয়ে হালকা আফসোসের সুরে অপরাহ্ন বলল কথাটি। চোখে চোখ পড়তেই আবারও নজরে লুকালো তানহা। আদ্রিতা উৎসুক কণ্ঠে বলল, উকুনগুলোর সাথে মনে হয় আপনার বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? বর্তমানে কতজন সদস্য আছে? হ্যাঁ, তা তো হয়েছে। একসাথে থাকি বলে কথা। দে আর ভ্যারি সুইট অ্যান্ড ফ্রেন্ডলি উকুন। একসময় দাওয়াত দিব তোমাদের আমার মাথায়। তাদের সাথে সাক্ষাৎ করে সব নিজেই জেনে নিও। সানভি বিরক্তির সুরে বলে উঠল, ইয়াক! এই অরি, তুই কী সব উকুন বিষয় শুরু করে দিলি? চুপ কর তো, আমার বমি আসছে শুনে। পেছন থেকে তাসান বলে উঠল, এমনভাবে বলছিস যেন তোর কখনো উকুন ছিলই না।
ভুলে গেছিস সেদিনের কথা, যখন তোর চুলে উকুনের 14 গোষ্ঠী বাস করতো? দিন রাত উকুন বের করে পটপট করে মারতিস। আবারও হেসে দিল সবাই। হাসিয়াটের মাঝেই রাস্তা এগোতে লাগলো। কিন্তু পেছনের কোনার সিটে বসা নুরান এসব থেকে আলাদা। সেখানে ইয়ারফোন গুজে ফোনে একটা রবীন্দ্রসঙ্গীত চালালো। জানালার কাছ নামিয়ে বাইরের প্রকৃতিতে নিজেকে হারালো। গাড়ি চলার সাথে প্রবল বাতাসের স্রোতে নুরানের লম্বা চুলগুলো ঝাপটা খাচ্ছে। ব্যস্ত শহরের কোলাহল থেকে বেরিয়ে যাচ্ছে তারা। কেউ আজ তাদের ধরতে পারবে না। দুপাশের গাছের সারি, দূরান্তের সবুজ অরণ্য, বাসভূমি, সব কিছুকে পিছনে ফেলে হাওয়ার বেগে ছুটে চলছে তারা। কেউ ধরতে পারছে না তাদের। ভালোই লাগছে নুরানের। মনে কিছু শব্দের মেলা জমেছে। তা লিখতে ফোন হাতে নিল। নীলাম্বরের আইডিতে ঢুকে টাইপ করলো, হয়তো কোনো শ্যামল বিহঙ্গে শুভ্র মেঘের ভেলায় ভেসে পড়ব আবার নীলাভ তরঙ্গে, সিন্ধু কহিনে ডুববো আবার, সিক্ত হব স্বচ্ছতার, ফেরারি পাখির সঙ্গী হব, ডানা মেলে অজানায় হারাবো। হারানোর সফর হবে আরও মোহময়, যদি তাতে সঙ্গী হিসেবে পাই তোমায়। টাইপ করার শেষে সেন্ড বাটনে চাপল নুরান। হঠাৎই যেন হকচকিয়ে উঠল সে। এ পর্যন্ত নীলাম্বরীকে এমন ধরনের মেসেজ সে কখনোই করেনি। আবার তুমি করেও সম্বোধন করেছে। আজ কিভাবে করে ফেললো বুঝতেই পারেনি। হুশ আসতেই মেসেজ রিমুভ করতে চাইল সে, কিন্তু বিধিবাম রিমুভ করার আগেই মেসেজ সিন হয়ে গেল। নুরান ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গেল। না জানি নীলাম্বরী মেসেজ দেখে কি ভাববে। যদি রেখে যায় আর কথা না বলে। কেমন গলা শুকিয়ে আসতে শুরু করলো তার। নুরান খেয়াল করলো মেসেজ সিন করার পরও কোনো রিপ্লাই আসছে না, টাইপ করতেও দেখা যাচ্ছে না। অস্থিরতা আরও বাড়ছে নুরানের। কপাল ঘেমে উঠছে। হঠাৎ সব কেমন এলোমেলো লাগছে তার। মিনিট 5 পার হওয়ার পর মেসেজ এলো। নুরান তড়িৎ গতিতে দেখল তা। মেসেজ এসেছে, শ্যামল মায়ায় হারাতে মন চায় ভাসতে তরঙ্গের তোলায়, ফেরারি পাখির মুক্ত টানার সঙ্গী হব, রঙিন পাল তুলে মেঘের উপর ভাসব, হতে রাজি সঙ্গী তোমার, রাজি আমি বাঁধন হারা হবার। মেসেজটি পড়ে নুরানের অস্থির মনে শীতলতা ছেয়ে গেল। নীরব হাসি ফুটল তার ঠোঁটের কোণে। এই জন্যই বলে, যা হয় ভালোর জন্যই হয়। ভুলে মেসেজ দিয়ে ইতিবাচক ফলই পেয়েছে। এখন নুরানও শিওর তার মনে যে মনোভাব কাজ করে, নীলাম্বরীর দিক থেকেও তেমনই আভাস পাওয়া গেল। নুরানের মনে প্রশান্তির আলোড়নে ভরে গেল। আজ আর কোনো রিপ্লাই দিল না সে। এই মনোভাবটাকে এখন শুধু অনুভব করতে চায় সে। জানালায় মাথা ঠেকিয়ে প্রকৃতির মাঝে নিজের অনুভূতিকে মিশ্রিত করল নুরান। গাড়ি চলছে আপন গতিতে। টাঙ্গাইল পার হচ্ছে প্রায়। তাসান বলে উঠল, ব্রো, জার্নি অনেক বোরিং হচ্ছে, একটু গান বাজনা বাজাও না। একদম ঝাঁকানাকে একটা গান দাও, আমরাও একটু দেহ দুলিয়ে হেলাদুলা নাচি। আবৃতাও তাসানের সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একটু গান বাজান না, অনেক মজা হবে। অপরাহ্ন বলল, আরে গান বাজানোর কি দরকার, এখানে দ্য গ্রেট নিবিড় দ্য রকস্টার থাকতে মিউজিক প্লেয়ারে গান শুনবো কেন? আরে কলেজে থাকতে তো নিবিড়ের গানের মহল জমে যেত। আদ্রিতা অবাক হয়ে গেল অপরাহ্নের কথা শুনে। এই দৈত্যতনব আবার গানও গাইতে পারে? গব্বর সিংয়ের মতো ভিলেন রূপী তেনার আবার এই গুণ আছে নাকি? তাসান বলে উঠল, তো ভাই কিছু হয়ে যাক। নিবিড় গাড়ি চালাতে চালাতে বলল, আরে তোরাও কার কথা শুনছিস, ওসব অনেক আগের কথা। এখন আর আমার দ্বারা গান টান হয় না। আর তাছাড়া আমি এখন ড্রাইভ করছি, তোরাই গা। ঠিক আছে, আমরা এক এক করে গাই। সবার প্রথমে আমি শুরু করছি। তো সাহেবান, মেহেরবান, কাদারদান, পানদান, থুকদান, হিরো আলম আর অনন্ত জলিলের খানদান, সাকিব খানের হাজার খানের সন্তান। আপু, দিস ওয়ান ইজ দ্য বেস্ট। সাকিব খানের হাজার খানের সন্তান। তোমাদের সামনে পেশ করছি দ্য গ্রেট, দ্য ড্যাশিং, দ্য হ্যান্ডসাম, দ্য হট অ্যান্ড হ্যাপেনিং, মধুর কণ্ঠের অধিকারী, সুরের রাজা। এখন আপনাদের সামনে পেশ করছে এক নাগমা। রবি বলে উঠল, আরে নাকের মা আসলো কোত্থেকে? তুমি না গান গাইবে, তো নাগমাতাকে আনছো কেন? এখন কি আমরা বসে নাগিন ডান্স করবো নাকি? অপরাহ্ন বলে উঠল, দেখ, আমি আগেই বলে দিচ্ছি, এসব নাগিন ডান্স হলে আমি খেলবো না। তাসান বলে উঠল, আরে ধুর, তোদের মতো মূর্খ লোকদের দিয়ে হয়ে গেছে আরেক জ্বালা। আরে উর্দুতে গানকে নাগমা বলে, একটা শায়রানা ফিল আসে, বুঝছস? হালা, তুই তো দেখতেছি রাজাকার। আমগো দেশের যুবকরা নিজের জীবন নিয়ে বাংলা ভাষা অর্জন করলো আর উর্দুর পাছায় লাথি মেরে বের করে দিল। আর তুই কেনা সেই উর্দু আবার ঢুকাইতেছস? তোর মতো রাজাকারদের জন্যই আজ দেশ রসতলে গেল। রবি বলল,
আচ্ছা আচ্ছা, যার জন্য এত আয়োজন সেটা তো করো, গান গাও এখন। তাসান কয়েকবার গলা খাঁকড়ি দিয়ে গান ধরলো। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, দিনে রাইতে মিস কল মারে, ফোন করে না। ও টুনির মা, তুমি টুনিরে বোঝাও না, ঝাড়তার লগে ডেটিং মারে, আমায় চেনে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনিরে দেখে আমার পরাণ জনাইব। আহ, তো গানটা শুনে নিবেন, তারপর থেকে পড়ছি। তাসানের ঐতিহাসিক মেলোডি শেষে আদ্রিতা বলে উঠল, এবার আমার পালা, এখন আমি গান গাইব। আদ্রিতার কথা শুনে তাসান, সানভি আর তানহা একসাথে চিল্লিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, নেহে। তাসান করুণ সুরে বলল, বোন, মাফ কর আমগো, এই মাসুম মাসুম বাচ্চাগো উপরে একটু রহম কর। কি দোষ আমগো, এই ভরা যৌবনকালে কেন দিনও দুপুরে মারবার চাস? আমি তো এখনো বিয়াই করলাম না। তোরে ফুপ্পি বানানোর জন্য হলেও আমারে বাঁচতে দে, আমি না থাকলে বংশের হারিকে নিভা যাইব। সানভি বলল, হ্যাঁ অরি, রহম কর, মেকআপের কসম, খবরদার গান গাবি না। তানহা বলল, দেখ অরি, তুই বরং গ্রামে গিয়ে গান গাস, এখানে না প্লিজ। অপরাহ্ন বলে উঠল, আরে এভাবে বলছো কেন সবাই? বেচারি একটু গান গাইতে চাচ্ছে, তো গাইতে দাও না। তাসান বলে উঠল, এই তুই চুপ থাক হাতুড়ি ডাক্তার, ওর গান শুনে যখন পলি হয়ে যাইব তখন বুঝবি হালা। আরে ধুর, মেয়েটা একটু গান গাইতে চাচ্ছে, তাতে এত কি এমন হবে? অরে বোনো, তুমি গাও। আদ্রিতা আহ্লাদি কণ্ঠে বলল, থ্যাংক ইউ অপু ভাইয়া, আসলে আমার সুরেলা কণ্ঠ শুনে সবার হিংসা হয়, তাই তো গাইতে দিতে চায় না, কিন্তু আপনি আমার গান শুনলে শুধু শুনতেই চাইবেন। আচ্ছা ঠিক আছে, তুমি গাও, আমি শুনবো। আদ্রিতা খুশি মনে গলা ঝেড়ে গানের জন্য প্রস্তুত হলো। সবাই এদিকে ভয়ে গাড়ি ভেঙে বেরিয়ে যাবার রাস্তা খোঁজার চোখ। অতপর আদ্রিতা গান শুরু করলো, চোখ বন্ধ করে প্রথম সুর বের করলো, আ। ব্যাস, প্রথম সুরের ধ্বনিতেই অপরাহ্ন নিজের সিট থেকে পড়ে যাবার অবস্থা। পুরো গাড়ি যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল, সবার হার্টে গ্রেনেড হামলার মতো ফটাস করে ফেটে যাবার জোগাড়। আদিতা গলা ঝেড়ে ফাটাবাসের মতো কানে বুম ফাটানোর সুরে মধুর করে গান ধরল, আহ, উত্তরে ভয়ঙ্কর যজ্ঞ, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী, মাথায় না বুদ্ধি নাই এক তোলা, আমি দোলা আত্মভোলা। ওরে আয় 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 ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় চিনতে পারিনি, সাদা সাদা কালা কালা মাইয়া, ও ও মাইয়া রে তুই অপরাধী রে, এই পরাণের ভালোবাসা দিয়ে ফিরে ইয়াতে, মাইয়া ও মাইয়া রে তুই লোকাল বাস রে বন্ধু, তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস, ঘাড় ধইরা ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার আল্লাহ, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে আগুন লাগাইলে রে টিঙ্কু, আগুন লাগাইলো, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক রূপবানে নাচে কুমোর তোলাইয়া, হাজার মানুষ মন মানে না, মানে না, মন মানে না, প্রেমেরই নীল নীল নীলাঞ্জনা চোখ দুটো, টানা টানা 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন, গাং পার হইতে একখান চুম্মা দে, কারেন্ট লাগাই দি, 2খান চুম্মা দে, ভোল্টেজ বাড়াই দি, দিকে দিকে জলে দিকে দিকে মুখে আগুন লাগিল রে, নেশা লাগিল রে, बाका दुनयने नेशा लागिलो रे, हसन राजा को रानी से प्यार हो गया, पहली नजर में पहला प्यार हो गया, दिल में हो तुम आंखों में तुम। এভাবে একের পর এক গানের 14 গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছে আদ্রিতা, গানের লিরিক্সগুলোকে মিক্স করে চাটনি বানিয়ে তার 12টা বাজিয়ে দিচ্ছে। আর সুরের কথা বলাই বাহুল্য, তার গান নামক সিডর আর আইলা তুফানে সবার হার্ট বেরিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। অবশেষে নিজের প্রতিভার প্রদর্শন শেষে আদ্রিতা দেখল তাহসান, সানভি আর তানহা জিহ্বা বের করে অজ্ঞান হয়ে পড়ে আছে।
রবি বাবা বুকে হাত দিয়ে নিজের হার্ট খুঁজছে। আর অপরাহ্ন তো বাজ পড়া মানুষের মতো টাসকি খেয়ে বসে আছে। আজকের পর তার কান আর কাজ করবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আদিতা গর্ব করে বলল, বাহ, আমি কত ভালো গান গাই। আমার মধুর কণ্ঠ শুনে সবাই ঘুমিয়ে গেছে। অপরাহ্ন নিবিড়ের দিকে তাকিয়ে দেখলো এত কিছুর মাঝে সে দিব্যি গাড়ি চালাচ্ছে, যেন তার উপর কোনো প্রতিক্রিয়াই হয়নি। অপরাহ্ন হাঁপাতে হাঁপাতে ভিড় করে বলল, আই স্যালুট ইউ বস। তোর ভালোবাসা আসলেই গ্রেট। না হলে এখনো কিভাবে ঠিকঠাক থাকিস? নিবিড় কান থেকে তুলো বের করে বলল, কিছু বললি? এবার অপরাহ্ন জ্ঞান হারালো। গাড়ি চালাতে চালাতে বাঁকা হাসলো নিবিড়। সামনের আয়নায় তাকিয়ে দেখলো নিজ মনে খুশি থাকা আদিতাকে, যার জন্য নিবিড়ের কাছে 7 খুন হাসি মুখে মাফ। পর্ব 25। সিরাজগঞ্জ পৌঁছাতে প্রায় দুপুর পেরিয়ে গেল ওদের। আদিত্যদের গ্রামের জমিদার বাড়িটিতে এগিয়ে নামলো ওরা। বিয়ের সব আয়োজন এখান থেকেই করা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়ি থামলে সবাই যার যার মতো নামা শুরু করলো। তাসান তো লাফ দিয়ে নেমেই গ্রামের পরিবেশ দেখতে ছুট লাগালো। নিজেই সবার কাছে গিয়ে ভাব জমাতে লেগে পড়লো। সবাই নেমে গেলে নিবিড়ও নেমে দেখলো আদিতা সিটে মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। নিবিড় আদিতার সাইডের দরজাটা খুলে ডাকতে চাইলো আদিতাকে, তবে ডাকতে নিয়েও আবার থেমে গেল। তার মায়াপুরীর মায়া রানীটাকে কিছুক্ষণ দেখার লোভ যেন তার কণ্ঠ চেপে ধরল। আলতো করে হাত রাখলো আদ্রিতার গালে। চোখের তৃষ্ণা খানিক মিটিয়ে নরম সুরে ডাকলো, পুতুল, এই পুতুল ওঠ, চলে এসেছি আমরা। চোখ মেলে তাকালো আদ্রিতা। চোখের সামনে ঝুঁকে থাকা নিবিড়ের মুখটা দেখে কিছুটা হকচকিয়ে উঠে বসলো সে। নিবিড়কে দেখে হঠাৎ তার অভিমানে মুখ ভার হয়ে এলো। অভিমানে মুখ ঘুরিয়ে নিয়ে অন্য পাশে দিয়ে নেমে গেল সে। তা দেখে নিঃশব্দে ঠোঁট হালকা বাঁকিয়ে হাসলো নিবিড়। তার অভিমানী পাখি আবারও অভিমান করেছে। আসার পথে যমুনা সেতু পার হওয়ার সময় আদ্রিতা বায়না ধরলো সে যমুনা পারে যাবে। সবাই বলল পরে আসবো বেড়াতে, এখন নামার দরকার নেই। কিন্তু আদ্রিতা গো ধরে বসলো সে যাবেই। শেষমেশ নিবিড় ধমক দিয়ে আদ্রিতাকে থামিয়ে দেয়। আর এ কারণেই মহারানীর অভিমান হয়েছে। সেই মহারানী কি আর জানে তার চুল পরিমাণ আবদার মেটাতে নিবিড় 1000 বার হিমালয় পর্যন্ত চড়তে পারবে? জানবে কিভাবে? সে যে অবুঝ পাখি, পারে শুধু নির্দয়ের মতো নিবিড়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে। ওদের পৌঁছাতে দেখে ফিরোজের বাবা মা সহ আরো অনেকে এগিয়ে এলো ওদের কাছে। তারা ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে আইসেন আপনারা, আসেন আসেন, ভেতরে আসেন। তানি ফিরোজের দাদিকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আপনারা? ফিরোজের দাদি হাসি মুখে বলল, আমরা ভালোই আছি। তা তোমরা কেবা আছো সবাই? কতদিন পর আইলা গ্রামে, আঙ্গার কথা কি এল্লাও মনে পড়ে না তোমগারে? এটা হচ্ছে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা। তা কেন হবে, অবশ্যই মনে পড়ে। আসলে ব্যস্ততার কারণে বেশি আসা হয় না। তাই বললা আইসবা না? এই যে আবিরের বিয়ার মধ্যে সব আসছিলা, আর এলা না। তোমাকে সোয়াল পাওয়ালে তো কত বড় হয়ে গেছে। তানি বলল, তা তো হয়েছে, এই যে দেখেন সবাই এখানেই আছে। তানি একে একে সব নতুন জেনারেশনের পরিচয় করিয়ে দিল। ফিরোজের দাদি নিবিড়ের সামনে এসে বলল, ওম্মাইলো, তোমার বেটা না দেহি এতিরে মদ্দা মানুষ হয়ে গেছে। ইহারে আমার চাচা হৌরের মতোই দেখা যায়। তা কেবা আসরে গেদা? নিবিড়কে গেদা ডাকায় আদিতা ফিক করে হাসতে নিয়ে আবার মুখ চেপে ধরল। বাকিরাও মুখ টিপে হাসছে। নিবিড় অস্বস্তিপূর্ণ জোরপূর্বক হেসে পড়ল, জি দাদি, ভালো আছি। দাদি একে একে বাকিগুলোর কাছেও এলো। তাহসানকে গেদা বলায় বেচারা ক্যাবলা মার্কা হাসি দিল। মেয়েগুলোকেও ছাড়লো না। আদিতার মাথায় হাত বুলিয়ে দাদি বলল, ও মাইলো, আদিত্যর মাইয়া কি সুন্দর পুতুলের মতো হইছে। ইহারে আদিত্যর মায়ের মতোই দেখা যায়। কি রেগে দি, তুই কেবা আসো? আদিতাও দাঁত কেলে জোরপূর্বক হেসে বলল, জি দাদি, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালোই আছি। আয় আয়, ভেতরে আয়। তাহসান বলে উঠল, হ্যাঁ হ্যাঁ গেদাগেদিগঞ্জ, চলো চলো। সবাই ভেতরে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর বিশাল লিভিং এরিয়ায় সবাই এসে জমা হলো বিয়ের সব আয়োজন নিয়ে আলোচনা করতে। ফিরোজের মা সবার জন্য তেলের পিঠা বানিয়েছিল, সেগুলো এনে খেতে দিল সবাইকে। গরম গরম তেলের পিঠা হাতে নিয়ে খেতে লেগে গেল সব। তাহসান তো রীতিমতো কারাকারি শুরু করে দিয়েছে। অপরাহ্ন বলে উঠল, হাবাইতার মতো করস কেন, যেন আজন্ম ভিখারি। আস্তে আস্তে খা, গলায় ঠেকে যাবে।
ওই খবরদার, আমার খাবারে নজর দিবি না। এমনিতেই আমি ঠিকমতো খেতে পারি না, রুচি পাই না মুখে, আর তুই আবার নজর দেস। হ্যাঁ ঠিকই কইছস, তাও ভালো তোর রুচি নাই, নাইলে আমগোই চাবাই চাবাই খাই ফেলতি। ওদের কাণ্ড দেখে আসলো সবাই। বিয়ের জন্য বাড়িতে মেহমান আর কাজের লোকের সমাগম অনেক। আর আদ্রিতাদের আসার খবর শুনে আশেপাশের অনেক লোকজনও আসছে দেখতে। আদ্রিতা খেয়াল করলো গ্রামের কয়েকটা মেয়ের দল দরজার আড়াল থেকে উকি দিয়ে ওদের দিকে তাকিয়েছে, আর কি যেন বলাবলি করছে, আবার হাসছেও। ভালো করে পর্যবেক্ষণ করে বোঝা গেল মেয়েগুলো নিবিড়কে দেখছে। তাকে দেখেই লাজুক হেসে নিজেরাই কোটিকোটি হচ্ছে। ব্যাপারটা আদ্রিতার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। সে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েগুলোর সামনে হাত নাড়িয়ে হাসি মুখে বলল, হাই, আমি আদ্রিতা। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মেয়েগুলো বলল, না না, আমরা ভেতরে যাবো না, আমরা তো খালি দেখবার আইছি। কি দেখতে এসেছো? ওদের মধ্যে একজন বলল, আসলে ময়না কইল জমিদার বাড়িতে নাহি সিনেমার নায়ক আইছে, তাই আমরা নায়ক দেখবার আইছি। আদ্রিতা ব্রু কুচকে বলল, নায়ক? হ্যাঁ, ওই যে ওই নায়কটারে। নিবিড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে মেয়েটা দেখালো। আদ্রিতা বুঝতে পারলো ওরা নিবিড়কে নায়ক ভাবছে। বিষয়টা বেশ মজাদারই লাগলো তার কাছে। কিছু একটা ভেবে আদ্রিতা বলল, তুই এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতর গিয়ে নায়কের সাথে দেখা করো। না, আঙ্গেরে শরম করে। আরে শরমের কি আছে? তোমাদের নায়ক সাহেব অনেক জেন্টাল লোক, সবার সাথে অনেক ভালো ব্যবহার করে। তার ফ্যানদের জন্য তো সব করতে পারে, অটোগ্রাফ, সেলফি, যা চাও তাই দিবে। অন্য কিছু চাইলে তাও করবে, শুধু বলার অপেক্ষা। কিন্তু ওখানে কত লোক, সবাই কি কইব? ও আচ্ছা, তো তোমরা নায়কের সাথে আলাদা দেখা করতে চাও, তাই তো? মেয়েগুলো মাথা দোলালো। মানে হ্যাঁ। আদ্রিতা বলল, ঠিক আছে, আমি তোমাদের কাজ করে দিতে পারবো। তার আগে বলো আমি কি পাবো? আমারও তো কিছু বেনিফিট থাকা দরকার, তাই না? মেয়েগুলো বলল, আঙ্গারে আম বাগান আছে, আপনারে অনেকগুলা নাম দিমুনে। ঠিক আছে, তবে শুধু আম দিলে কাজ হবে না, আমাকে আম গাছে চড়া শেখাতে হবে, তাহলে কাজ করে দেব। ঠিক আছে, হিখামুনে। আচ্ছা, তাহলে ডিল ডান। আমি তোমাদের হিরোর সাথে আলাদা মিটিং ফিক্স করে দিব। তোমাদের যেখানে যে সময় বলে দিব তোমরা চলে আসো, কেমন? আচ্ছা। মেয়েগুলো চলে গেল খুশি মনে। আদ্রিতা মনে মনে ভীষণ পৈশাচিক আনন্দ পাচ্ছে তার প্ল্যানের কথা ভেবে। ওই দৈত্য দানব সবসময় আদ্রিতা তাকে অত্যাচার করে, সবসময় ভয় দেখায়, বকাঝকা করে, ধমকায়। আজ ভালো একটা বদলা নেওয়া যাবে, মজা হবে তার অবস্থা দেখে। গ্রামের মেহমানদের মাঝে আরও কিছু কাজিন যোগ হয়ে গেল ওদের সাথে, যেমন ফিরোজের ছোট ভাই ফয়সাল, ফুপাতো, খালাতো, চাচাতো, তাল লইতো, এমন আরও অমুক তমুক কাজিন জড়ো হওয়ায় আড্ডা মাস্তি আরও 4 গুণ বেড়ে গেছে। পিঠা খাওয়া শেষে তাসান ফাইজার উদ্দেশ্যে বলল, ওই জামাইর বউ, আমাকে গ্রাম ঘোরাবি না? আমরা কি শুধু ঘরের ভিতরে ডিম পাড়তে এসেছি? আদ্রিতাও বলল, হ্যাঁ আপু, আমারও গ্রাম ঘুরে দেখার খুব ইচ্ছে, চলো না যাই। ফাইজা বলল, আচ্ছা চল, তোরা রেডি হয়ে আয়, আমি মাকে বলে আসছি। একটু পরেই বের হলো সবগুলো। ফাইজা, ফয়সাল, ওরা 2 ভাই বোন ঢাকাবাসীতে নিয়ে বের হলো গ্রাম ঘুরতে। সবুজে ঘেরা, শস্য শ্যামল মায়ায় জড়ানো ছোট্ট গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে চলেছে সবাই। ফয়সাল হাঁটতে হাঁটতে তাদের ক্ষেত খামারগুলো দেখিয়ে দিচ্ছে। নুরান সবার পিছনে ধীর গতিতে চলছে, নিজের মতো নিজে। এই কোলাহল যানজট মুক্ত শ্যামল পরিবেশের মুগ্ধতায় হারাচ্ছে সে। এখানকার বাতাসে যেন এক অসীম মায়া, মাটির গন্ধে আপন আপন ভাব। নুরান পায়ের জুতোজোড়া খুলে হাতে নিল, খালি পায়ে মাটির সাথে নিজেকে আরও সংযুক্ত করল। নিজের মতো একা একা হেঁটেই সবার থেকে আলাদা হয়ে গেল। বাকিদেরও এই গ্রামীণ প্রকৃতি মনোমুগ্ধকর আত্মতুষ্টি দিচ্ছে। আদিতা তো সব কিছুতেই বাচ্চাদের মতো উৎসাহে লাফাচ্ছে শুধু। আশেপাশের লোকজনগুলো উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তা দেখে তাসান বলে উঠল, আজ মনে হয় আমার একটু বেশি হ্যান্ডসাম লাগছে। দেখ না, গ্রামের মেয়েগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে এত হ্যান্ডসাম ছেলেটা কোথা থেকে এলো। অপরাহ্ন বলে উঠল, হতে পারে এটা ভাবছে চিড়িয়াখানার হনুমান এখানে কিভাবে চলে এলো। আরে যাই বলিস, মাইয়া তো গ্রামেরগুলাই বেস্ট, একেবারে সহজ সরল লজ্জাবতী এক একটা। গ্রামে আসার প্রতিদান এবার ভালোই পাবো, ডজন খানিক তো পটিয়েই ফেলবো দেখিস, না হলে যাওয়ার সময় গান গাইবে কিভাবে, পারদেশি পারদেশি যারা নেহি মুজে ছোড়কে। রবি বলে উঠল, আমিও ভাবছি শহরে তো অনেক সেবা করলাম, এবার গ্রামের মহিলাদের দুঃখ দূর করার জন্য নিজেকে নিয়োজিত করব। তাসান বলে উঠল, হ্যাঁ মামা, তা তো দেখতেই পেলাম, আসতে না আসতেই ফিরোজের বিধবা ফুপু তোমার ক্লায়েন্ট হয়ে গেছে। যাওয়ার আগে গ্রামের কোনো নারীকে আর দুঃখিত রাখবে না মনে হয়।
কেমনে করো মামা, আমগোও কিছু শেখাও। সবই প্রতিভা বৎস আর মহৎপ্রাণ ভাবনা। এভাবেই হাসাহাসি করতে করতে সবাই খেতে চলে এলো। সবুজ ধানের ক্ষেত বাতাসে দোল খাচ্ছে। অপূর্ব সে দৃশ্য। সামনে সেচ পাম্প থেকে ঝপঝপ করে পানি পড়ছে। সরু ড্রেন দিয়ে পানি গড়িয়ে ধান খেতে যাচ্ছে। তা দেখে আদ্রিতা এক্সাইটেড হয়ে লাফিয়ে উঠে ফাইজাকে ওখানে নিয়ে যেতে বলল। সে সেচ পাম্পের কাছে যাবে, কিন্তু বরাবরের মতোই বাদ সাধল নিবিড়। সে কড়া গলায় বলল, একদম না। সামনের ড্রেন কত পিচ্ছিল দেখছিস? পরে হাত পা ভাঙার শখ জেগেছে? ফাইজা বলল, হ্যাঁ অরি, ওখানে পিচ্ছিল আছে, তুই পড়ে যাবি তো। পড়বো না আপু, প্লিজ যাই না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু সাবধানে যাস। বাকিরাও সেচ পাম্পে যাবে। পাম্পের সামনে লম্বা একটা ড্রেন, সেখানে দুইটার বাঁশের টুকরো রাখা আছে পার হওয়ার জন্য। সবাই জুতা খুলে পা টিপে টিপে এগুলো। ফয়সাল, তাসান আগেই লাফ দিয়ে চলে গেছে। তানহা যেতে নিয়ে ব্যালেন্স হারাতে নিলেই তখন তার হাত ধরে ফেললো অপরাহ্ন। চোখে চোখ পড়লো, হাত ধরে পার করলো তাকে। চশমা ঠিক করে দ্রুত অন্য পাশে চলে গেল তানহা। সানভি পার হতে ভয় পাচ্ছে দেখে ফাইজা ওকে ধরে পার করালো। এবার আদ্রিতার পালা। সে এক পা এগোচ্ছে তো দুই পা পেছাচ্ছে। এমন পিচ্ছিল বাঁশের উপর দিয়ে পার হবে কিভাবে? তবুও মনে সাহস জুকিয়ে কাপা কাপা পা বাঁশের উপর রাখতেই হঠাৎ নিজেকে হাওয়ায় পেল আদ্রিতা। মাথা তুলে দেখলো নিবিড় তাকে কোলে তুলে নিয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই নিবিড় ড্রেন পার করে অপর পাশে আদ্রিতাকে নামিয়ে দিয়ে আবার অন্য পাশে গিয়ে দাঁড়ালো। যেন চোখের পলকে সব হয়ে গেল, কিন্তু ওনার ভাব দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। আদ্রিতা সবার দিকে তাকিয়ে দেখলো সবাই পানি দেখতে ব্যস্ত। এদিকে কারোর নজর নেই। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদ্রিতা। আপাতত সে নিজেও পানি দেখতে ব্যস্ত হয়ে পড়লো। ঝর্ণার মতো ঝপঝপ পড়তে থাকা পানির কাছে গিয়ে দুই হাতে পানি নিয়ে খেলতে লাগলো। নিবিড় পেছন থেকে কড়া গলায় বলছে, অরি পড়ে যাবে কিন্তু, পিছিয়ে আয়। কিন্তু কে শোনে কার কথা? পানি পেয়ে লাফিয়ে চলেছে সে। অতঃপর যা হবার তাই হলো। পিছলে গিয়ে পানির গর্তের মাঝে পড়ল। সেচের পানিতে পুরো ভিজে গেল সে। আদ্রিতার পড়ে যাওয়া দেখে হো হো করে হেসে উঠল সবাই। আদ্রিতা প্রথমে একটু লজ্জা পেল, পরবর্তীতে সে পানির সাথে আরো বেশি করে মেতে উঠল। ঝর্ণার পানিতে যেন নিজেকে ভেজায়, তেমনি সেচের পানিতে সে ভিজতে লাগলো। আদ্রিতার ভেজা দেখে তাসানা ঝপ করে নেমে পড়ল। সেচে মাথা ডুবিয়ে ভিজতে লাগলো। দুজনের কাণ্ড দেখে বাকিরা হাসতে লাগলো, কিন্তু আদ্রিতা দেখলো না তার এমন মজা আরেকজনকে কি পরিমাণে রাগিয়ে দিচ্ছে। দেখতে পেল না নিবিড়ের শক্ত ক্রোধিত মুখমণ্ডল। মনের সুখে ভিজতে লাগলো অদ্রিতা, কিন্তু উঠতে নিয়ে পড়ল বিপাকে। এই ভেজা কাপড় এখন বাড়ি ফিরবে কিভাবে? ক্ষেতের চারপাশে অনেক চাষিরা কাজ করছে। এই অবস্থায় সবার সামনে দিয়ে যাওয়া অসম্ভব। ভীত চোখে তাকালো নিবিড়ের দিকে। নিবিড়ের কঠিন চাহনি দেখে আরো অসহায় হয়ে আদ্রিতার মুখমণ্ডল। কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে রইল সে। বাকিরাও নিবিড়ের রাগের চেহারা দেখে ভয়ে চুপসে আছে। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নিবিড় এগিয়ে এলো। রাগে মুখ করে খপ করে আদ্রিতার হাত ধরে টেনে তুলে সেচ পাম্পের ছোট্ট ঝাপড়া ঘরটাতে নিয়ে গেল। ঘরের মাঝে নিয়ে এক প্রকার ছুঁড়ে মারল। চোয়াল শক্ত করে রাগে গলায় বলল, মন তো চাচ্ছে ওই পানির ভেতর তোকে গেড়ে থুয়ে যাই, ইডিয়ট একটা। আরো ভয়ঙ্করভাবে কতক্ষণ ইচ্ছে মতো ধমকালো। আদ্রিতার চোখে পানি চলে এলো। ভেজা শরীরে কাঁপছে আর নাক টানছে। আসলেই দৈত্য দানব একটা। না হয় একটু ভিজেছি তাই বলে এভাবে বকবে? যেন কত বড় অপরাধ করে ফেলেছি। আমাকে বকাঝকা করার শুধু বাহানা চাই ওনার। নিবিড় দেখলো ছাপড়া ঘরটাতে একটা গামছা ঝুলানো আছে। সেটা নিয়ে আদ্রিতার মুখের উপর ছুরি দিয়ে বলল, মাথা মুছে নে। তারপর গায়ের জ্যাকেটটা খুলে একইভাবে ছুরি দিয়ে বলল, এটা পরে বেরিয়ে আয়। বলেই বাইরে চলে গেল নিবিড়। আদ্রিতা মাথা মুছে জ্যাকেটটা পরে নিল। তবে রাগ হচ্ছে তার ভীষণ। লোকটা শুধু ওকে বকে। আজ তো সে বদলা নিয়েই ছাড়বে, মজা দেখিয়ে ছাড়বে। পরদিন বিকেলেই নিজের মাস্টার প্ল্যানের কাজে লেগে পড়ল আদ্রিতা। গ্রামের সেই মেয়েগুলোর সাথে আম বাগানে এসেছে আদ্রিতা। এরই মাঝে তাদের সাথে ভালোই ভাব হয়ে গেছে তার। সকাল সকালে মেয়েগুলোর সাথে আম বাগানে এসে লাফালাফি শুরু করে দিয়েছে। আম পেড়ে খেয়েছে, আবার তাকে গাছে উঠানোও শিখিয়েছে। এখন প্রতিদান হিসেবে নিজের করা ডিল অনুযায়ী এবার আদ্রিতার পালা। সে মেয়েগুলোকে জানালো আজ বিকেলে সে তাদের নায়কের সাথে দেখা করিয়ে দিবে। মেয়েগুলো যেন আমবাগানে চলে আসে, সেখানেই তাদের নায়ক আসবে। মেয়েগুলো খুশি হয়ে গেল। বিকাল হতে আদ্রিতা নিবিড়কে আমবাগানে নিয়ে যাওয়ার ফোন দিয়ে উঠল। সে এক পিচ্চিকে বুঝিয়ে পাঠালো নিবিড়ের কাছে। পিচ্চি গিয়ে আদ্রিতার বলে দেওয়া অনুযায়ী নিবিড়কে বলল, অরি আপু আমবাগানে আপনাকে ডাকছে। নিবিড় ভ্রু কুচকে বলল, আমাকে ডাকছে মানে? আর ও আমবাগানে কি করছে? জানি না। বলেই পিচ্চি দৌড়ে চলে গেল। আদ্রিতা আড়াল থেকে সব দেখছে,
নিবিড় তখনই বের হয়ে গেল। আদ্রিতা মনে মনে খুশি হয়ে সেও লুকিয়ে নিবিড়ের পিছু পিছু গেল। বাড়ি থেকে কিছুটা দূরেই আমবাগান, পৌঁছাতে বেশি সময় লাগলো না। নিবিড় বাগানে এসে এদিক ওদিক তাকিয়ে আদ্রিতাকে ডাকতে লাগলো, পুতুল, কোথায় তুই? পুতুল। বাগানের মাঝে একটা সিঁড়ি বাঁধা পুকুরও আছে। নিবিড় সেদিকেও এসে খুঁজতে লাগলো। আদ্রিতাকে কোথাও না দেখে একটু খটকা লাগলো তার। ভাবলো হয়তো পিচ্চিটা তার সাথে মজা করেছে। সে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ভ্যাবাচাকা খেয়ে গেল। তার সামনে শতখানেক মেয়ের ভিড় দেখে বেচারা নিবিড় টাসকে খেয়ে গেল। মেয়েগুলো চারিদিক থেকে নিবিড়কে প্রায় ঘিরে ফেলেছে। নিবিড়কে দেখে মেয়েগুলো কেমন মুচকি মুচকি হাসছে। নিবিড় অপ্রস্তুত ভঙ্গিতে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, কিছু হয়েছে? না মানে সবাই এখানে একসাথে? ব্যাপার কি? কি চাই? নিবিড়ের প্রশ্ন শুনে যেন মেয়েগুলোর হাসি আরো বিস্তৃত হলো। একজন এগিয়ে এসে লাজুক ভঙ্গিতে বলল, আঙ্গারের সাথে এল্লা ছবি উঠাইবেন। আঙ্গারে মেলা শখ নায়কের সাথে ছবি উঠার, এল্লা ওঠেন না। মেয়েগুলোর কথা ঠিকমতো বুঝতে পারল না নিবিড়। প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেল সে। একেবারে চরম লেভেলের অস্বস্তি যাকে বলে। জীবনে অস্বস্তি কাকে বলে তা যেন এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে সে। এদের মাঝ থেকে বেরোনোর উপায় খুঁজছে সে। নিবিড়ের এমন করুণ মুখশ্রী দেখে গাছের আড়ালে লুকিয়ে থাকা আদ্রিতার ভীষণ মজা লাগছে। পেট ফাটা হাসি অনেক কষ্টে চেপে রাখছে। সবসময় আদ্রিতাকে বকা দেওয়া না, এখন দেখ কেমন লাগে। মেয়েগুলো নিবিড়ের কাছে ঘেঁষে এসে ছবি তুলতে লাগলো। নিবিড়ের এবার বিরক্তি সীমা ছাড়া হয়ে যাচ্ছে। অনেক কষ্টে নিজের রাগ দমিয়ে রাখছে সে। যতই হোক মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা তার অভ্যাস নেই। তাছাড়া গ্রামের মেয়েদের সাথে রুড বিহেভ করলে তাদের বংশের বদনাম হবে। অহংকারী ভাববে। তার রাগ হলেও সেটা প্রকাশ করছে না আপাতত। কয়েকজনের সাথে ছবি তুলে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসতে চাইল। চলে আসতে নিয়েই হঠাৎ কিছু একটা ভেবে একটা মেয়েকে জিজ্ঞেস করলো, আমার সাথে দেখা করার কথা আপনাদেরকে কে বলেছে? কিভাবে জানলেন আমি এখানে আসব? একজন বলল, ওই যে আদ্রিতা আফা কইছে। মেয়েগুলো চলে গেল একটু পর। তবে নিবিড়ের রাগ এবার তরতরিয়ে বাড়ল। বুঝতে পারলো এসব আদ্রিতার শয়তানি। তার মানে ওই পাজিটাও নিশ্চয়ই এখানেই কোথাও আছে। আদ্রিতা গাছের পেছন থেকে শুনে ফেললো যে মেয়েটা ওর কথা বলে দিয়েছে। ভয়ে আত্মা আম গাছে উঠে গেল তার। এখন কি হবে? এই দৈত্যদানবটা সত্যি সত্যি ওকে খেয়ে ফেলবে। ভাবতে ভাবতেই নিবিড়ের রাগে গলার ডাক শুনতে পেল সে। অরি, দেখ আমি জানি তুই এখানে আছিস। ভালো চাস তো বেরিয়ে আয়, না হলে আমার খুঁজে বের করতে হলে সেটা তোর জন্য আরও ভয়াবহ হবে বলে দিলাম। ফটাফট সামনে আয়। আদ্রিতার এবার ভয়ে গলা শুকিয়ে এলো। নিবিড় এরই মধ্যে এদিক ওদিক খোঁজাও শুরু করে দিল। আদ্রিতা ভাবলো সে আস্তে কোনো রকমে এখান থেকে বের হয়ে গেলেই হলো। একবার বাড়ি পৌঁছালে এই দৈত্য আর কিছু করতে পারবে না। সেখানে সোনামা চাচুদের সামনে উনি কিছু বলতে পারবে না। এই মনস্তাপ করে ধীরে ধীরে পেছোতে লাগলো আদ্রিতা। তবে ভাগ্য সহায় হলো না। শুকনো পাতের উপর পা রাখতেই মর্মর শব্দে তা আওয়াজ করে উঠল। সেই শব্দে ধরা খেয়ে গেল সে। নিবিড় দেখে ফেলল তাকে। আদ্রিতাকে দেখে তার দিকে এগুতে নিলেই আদ্রিতা নিজের যান বাঁচাতে দিকবিদিক না দেখে মারল দৌড়। নিবিড়ও ছুটল তার পেছনে। বাগানের মাঝে এলোমেলো ছুটে দৌড়াতে লাগলো আদ্রিতা। নিবিড় তার পেছনে ছুটতে ছুটতে জোরে জোরে বলতে লাগলো, অরি দাঁড়া বলছি, ভালো হবে না কিন্তু, অরি। আদ্রিতা ছুটেই চলছে। অলিম্পিক দৌড়ের প্রতিযোগিতায় নেমেছে সে। গোল্ড মেডেল তো আজ নিয়েই ছাড়বে। কিছুতেই নিবিড়ের হাতে পড়বে না বলে তার পণ। দৌড়াতে দৌড়াতে একসময় পায়ের জুতা খুলে গেল তার। তবুও থামল না, খালি পায়েই ছুটতে লাগলো। আদ্রিতার জুতা খুলে যাওয়া দেখে নিবিড়ের কণ্ঠ যেন পরিবর্তন দেখা গেল। কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, পুতুল এবার কিন্তু বেশি বেশি করছিস। দাঁড়া বলছি, দেখ ভয় নেই, আমি রাগ করব না। এভাবে খালি পায়ে দৌড়াস না, লেগে যাবে। শোন তো আমার কথা। বলতে না বলতেই অঘটন ঘটে গেল। আদ্রিতার আর্তনাদ শোনা গেল। নিবিড়ের চোখে দেখা দিল আতঙ্ক। প্রাণপণে ছুটল সে আদ্রিতার কাছে। আদ্রিতা মাটিতে বসে পড়ে পা ধরে কাঁদছে। বড়ই গাছের কাঁটা বিঁধেছে তার পায়ে। রক্ত বের হচ্ছে পায়ের তালুতে। ব্যথায় আর্তনাদ করে কাঁদছে আদ্রিতা। নিবিড় তড়িৎ গতিতে ছুটে এসে হাঁটু গেড়ে বসলো আদ্রিতার সামনে। পায়ের অবস্থা দেখে চোখের শুভ্রতায় মুহূর্তেই লালিমায় ভরে উঠল তার। আদ্রিতার পানে হিংস্র চাহনি নিক্ষেপ করে ক্ষিপ্ত স্বরে বলল, হয়েছে এখন? আমার কথা কেন শুনিস না তুই? মন তো চাচ্ছে গলা টিপে এখনই মেরে ফেলে তোকে। রাগের বহিঃপ্রকাশ স্বরূপ আদ্রিতার দিকে আঘাত করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে তীব্র ক্ষিপ্র স্বরে বলল, তোকে তো। এতটুকু বলে মুখের সামনে বাড়ানো হাত আবারও মুঠো করে ফেলে চোখ বুজে নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। কারণ মেয়েটা এমনিতেই ব্যথায় করুণ আর্তনাদ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর নিবিড়ের রাগ দেখে আরও ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। চোখ খুলে নিবিড় আদ্রিতার কাটা বিধা পাটা আস্তে করে তুলে নিজের হাঁটুর উপর রাখলো।
আদ্রিতা যেন আরো ব্যথায় কুকড়ে উঠে কান্নার তোড় বাড়ালো। পায়ে এখনো কাটা গেঁথেই আছে, তার কাটার মতো বড় দুটো কাটা সহ 4 ইঞ্চি লম্বা ছোট্ট একটা ডাল গেঁথে আছে। ব্যথায় কাতর আদ্রিতা টের পেল না নিবিড়ের শরীরও কাঁপছে, মাথা শরীর ঘেমে উঠছে। নিবিড় কাটা ছাড়ানোর জন্য হাত বাড়াতেই আদ্রিতা ভয় আরো জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, না না, হাত দিবেন না, অনেক ব্যথা হবে, অনেক জ্বলছে, প্লিজ হাত দিবেন না, খুব ব্যথা করছে আমার। নিবিড় এবার আদ্রিতার গালে হাত রেখে কোমল স্বরে বলল, হুস, ভয় নেই, কিচ্ছু হবে না, আস্তে করে বের করে দিব। না না, অনেক ব্যথা করবে, প্লিজ হাত দিবেন না, মরে যাব আমি। নিবিড় এবার মুখটা এগিয়ে আদ্রিতার মুখের খুব কাছে আনলো, গালে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে মায়াবী চোখে তাকিয়ে অত্যন্ত আদুরে কণ্ঠে বলল, কাঁদে না, এই পুতুল শোনা, তাকা আমার দিকে, তুই আমার লক্ষ্মী পুতুল না, ময়না পাখিটা, তাকা আমার দিকে, আমি থাকতে কোনো ব্যথার সাহস নেই তোকে ছোঁয়ার। নিবিড়ের এমন হৃদয় গলানো আদরে আলাপে আদ্রিতা থমকিত চোখে তাকালো নিবিড়ের মায়াবী চোখের পানে। কান্নার সুর ধীরে ধীরে যেন কমে এলো, ঘোরের মাঝে হারিয়ে গেল হঠাৎ। ঠিক তখনই সুযোগ বুঝে নিবিড় আদ্রিতার পায়ের কাটা টান দিয়ে বের করে ফেলল। কাটা বের হতেই হুঁশ এলো আদ্রিতার, যন্ত্রণায় হালকা আর্তনাদ করে উঠল। কান্নার গতি আবারও বেড়ে গেল। নিবিড় সাথে সাথেই আদ্রিতাকে পাজা কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বাঁধা পুকুরের পাড়ে এলো। সিঁড়ি বেয়ে পানির কাছে এসে আদ্রিতাকে সিঁড়ির উপর বসালো। কাটাবিধা পাটা পানিতে নামিয়ে ভালো করে ধুয়ে দিল নিবিড়। আদ্রিতাকে রেখে পাশ থেকে কিছু দুর্বাঘাস তুলে এনে পানিতে ধুয়ে দাঁতে চিবালো কিছুক্ষণ। আদ্রিতার পা নিজের পায়ের উপর নিয়ে চিবানো ঘাস পায়ের ক্ষততে রাখলো। হালকা জ্বলে ওঠে আদ্রিতা আবারও আর্তনাদ করে উঠল। কান্না অনবরত লেগেই আছে। ঘাসের রস দেওয়ার পর প্যান্টের পকেট থেকে রুমাল বের করে পায়ে ব্যান্ডেজের মতো বেঁধে দিল। ততক্ষণেও আদ্রিতা ফুপিয়ে চলেছে, কেঁদে কেটে চোখ মুখ লাল টুকটুকে করে ফেলেছে। নিবিড় মুখ নামিয়ে আদ্রিতার ক্ষতত পায়ের পাতায় তার অধর ছোঁয়ালো। মুহূর্তে কান্না বন্ধ হয়ে গেল আদ্রিতার, থমকে গেল ভেতর বাহির, শিউরে উঠল বদন, বেড়ে গেল নিঃশ্বাসের আনাগোনা। নিবিড় মাথা তুলে তাকালো আদ্রিতার কেঁদে কেটে লাল করা মুখ পানে। তার পুতুলটা সত্যিই কোমলমতি ননের পুতুল। নিবিড় থাকতে তার পুতুলকে কোনো আঘাত ছুটে পেল, এটা তো সবচেয়ে বড় অপারগতা। এই দায় কিভাবে বহন করে বেড়াবে সে? আদ্রিতা হঠাৎ ছুটে লজ্জার কবলে আবদ্ধ হয়ে গেল। নজর লোকাতে ব্যস্ত হয়ে পড়ল সে। ময়লা হাতে বারবার কান্না মুছতে গিয়ে আদ্রিতার মুখে মাটি লেগে আছে। নিবিড় হাতে পানি নিয়ে আদ্রিতার কান্না ভেজা মুখখানা পানি দিয়ে আলতো করে ধুয়ে দিল। চোখ বুজে ফেলল আদ্রিতা, নিঃশ্বাস এবার আটকেই যাবে তার। মৃদু কম্পনের শরীর অবশের পর্যায়ে, যে কম্পন তার সামনের ব্যক্তিকে করছে তীব্র আহত। দুই হাতে আদ্রিতার মুখখানা আগলে ধরে কপালে কপাল ঠেকালো নিবিড়। নিবিড়ের অশান্ত নিঃশ্বাস আদ্রিতাকে আরও বিবশ করল। নিবিড় আদ্রিতার কপালে কপাল ঠেকে অশান্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মেয়ে, তুই ক্রূরমতি তীব্র প্রলয়ঙ্কারী লাভা, যে মানবকে পৃথিবীর কোনো বস্তু ভীত করতে পারে না, সেই লৌহের ন্যায় মানবকেও ভীত করার ক্ষমতা একমাত্র তুই রাখিস। এই ধরনের পালা শেষ করে কবে দিবি একটুখানি শীতলতা? পর্ব ২৬। বাসায় ফিরতে আদ্রিতার পায়ের অবস্থা দেখে পুরো বাদিতে তুলকালাম বেঁধে গেল। সবার পরাণ গলায় এসে ঝুলে পড়ার দশা। নিবিড় আদ্রিতাকে কোলে করে নিয়ে বাসায় এসেছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় লোকজন তেমন ছিল না, তাই আর সমস্যা হয়নি। এমনিতেও ওই অবস্থায় আদ্রিতা হেঁটে আসতে পারত না। বাসায় এসে আদ্রিতাকে লিভিং রুমের সোফায় বসিয়ে দিয়ে সাথে সাথে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিবিড় সোজা নিজের রুমে চলে গেল। তখনই শুরু হয়ে গেল সবার হাই হুতাশ। কি হয়েছে, কিভাবে হয়েছে, প্রশ্নে প্রশ্নে আদ্রিতাকে ঘিরে ফেলল। বেচারি আদ্রিতা কি বলবে সেটা মনে মনে পাকানোর সময়ও দিচ্ছে না। ওদিকে চারিদিক থেকে সবাই হা হুতাশ করে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। আরমান আহনাফ দুজনেই নাতনির চিন্তায় অস্থির। আবির তো পারলে এখনই স্বাস্থ্যমন্ত্রীকেই সোজা উঠে নিয়ে আসে। ফোন কানে নিয়ে অস্থির হয়ে পায়চারি করছে আর ডাক্তারকে ফোন লাগাচ্ছে। বড়দের চিন্তা একরকম আর ইয়াংগুলোর চিন্তা লেভেল আরও ইউনিক। তানহা বলল, এই অরি, পাকাটলো কি করে? কোথায় গিয়েছিলি তুই? সানভি বলল, এটা কি করলি তুই? কাল হলুদের অনুষ্ঠানে আমরা দুজন মিলে যে ডান্সের প্ল্যান করেছিলাম তার কি হবে? জানিস, ডান্স পারফরমেন্সের জন্য আমেরিকা থেকে আনা মেকআপ বক্সটা কাল উদ্বোধন করব। এখন সেটার কি হবে? তানহা বলে উঠল, হ্যাঁ তাই তো, বেচারি সানভি এই নিয়ে 10 বার মেকআপ লাগানোর প্র্যাকটিস করে ফেলেছে। নাচের আর কি, ওটা না শিখলেও চলবে, তবে মেকআপের প্র্যাকটিস মাস্ট জরুরি। তোর অন্তত সানভির মেকআপের জন্য তো নিজেকে ঠিক রাখা উচিত ছিল। তাসান এগিয়ে এসে বলল, আরে তোরা বোঝোস না কেন? অরে মনে হয় ওই
কাটা লাগা উইমা উইমা উহ, এই গানের ডান্সে প্র্যাকটিস করতেছিল আর ফিল নেওয়ার জন্য সত্যি সত্যিই কাটা বিধিয়ে নিয়েছে, তাই না রে অরি? অদ্রিতা বেচারি 3 ফুট লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় মাথা এলিয়ে চোখ বুজে নিল। আপাতত সে কোনো কিছু ভাবনা চিন্তার মাঝে নেই। তার খেয়ালে শুধু বারবার হানা দিচ্ছে তখনকার সেই মুহূর্ত, যা মনে আসতেই আদ্রিতার হৃদস্পন্দন ধাবিত হচ্ছে অশান্ত গতিতে। পরদিন সকাল সকালেই তোড় জোর শুরু হয়ে গেল ফাইজার গায়ে হলুদের। বাড়ির সামনে বিশাল জায়গা জুড়ে হলুদের আয়োজন করা হয়েছে। প্যান্ডেলের লোক এসে স্টেজ সাজাচ্ছে, ফুল আর রং বেরঙের ফেরি লাইটে চারিদিকে রঙিন সাজে সজ্জিত করছে। মেহমান আর আশেপাশের লোকজনের সমাগমে বাড়ি মেতে উঠেছে। বিশাল আকারের 4-5টা লাউড স্পিকারে মিউজিক সিস্টেমও আনা হয়েছে। বলতে গেলে এলাহি এক আনন্দঘন পরিবেশ। তানহা আর সানভি আদিতার সাথে বাইরের চেয়ারে বসে সব আয়োজন দেখছিল। রাতে ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, পায়ের ব্যথা অনেকটাই কমে গেছে আদিতার, তবে পুরোপুরি ঠিক হতে একটু সময় লাগবে। ওদের কথার মাঝেই তখনই ভেতর থেকে তাসান আর অপরাহ্ন ফয়সালের সাথে বাইরে এলো। তাদের দেখেই মেয়েগুলো হঠাৎ হাসতে শুরু করে দিল, কারণ ওরা সবগুলো লুঙ্গি পরেছে। আর তাসানকে দেখে মনে হচ্ছে তার লুঙ্গি যে কোনো সময় তাকে ধোকা দিতে পারে। বেচারা একবার এদিকে ধরছে তো আরেকবার ওদিকে ধরছে। তাসান লুঙ্গির প্যারা সামলাতে সামলাতে বলল, আরে ইয়ার, এই লুঙ্গি কেমনে পরে মাইনসে? আমার তো ল্যাংটা ল্যাংটা ফিল হইতেছে। ফিরোজ ভাইয়ার দাদির সবগুলো লুঙ্গি পরানোর শখ জাগলো কি জন্য কে জানে, কেমন খালি খালি লাগতাছে। আরে এইটাই তো সুবিধা লুঙ্গির, হাওয়া বাতাস আদান প্রদান হয় আরামে। আরে আমগো যেমন অক্সিজেন ফ্রেশ বাতাসের প্রয়োজন হয়, তেমনি তোর বংশের বাতিরও তো হাওয়া বাতাস প্রয়োজন। সারাদিন বেচারাকে বদ্ধ খাঁচায় আটকে রাখিস, একটু হাওয়া বাতাস না দিলে বাঁচবে কিভাবে? ওদের দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মেয়েগুলো। তাসানরা ওদের কাছে এগিয়ে এসে বলল, কিরে, এমন আবুলের মতো হাসার কি হলো? জীবনে কখনো হ্যান্ডসাম ছেলে মানুষ দেখিসনি নাকি? তানহা বলে উঠল, হ্যান্ডসাম তো জানি না, তবে তোমার মতো জোকারকে প্রথম দেখলাম। তাসান লুঙ্গি সামলাতে পারছে না, সে অসহায়ভাবে অপরাহ্নকে বলল, ইয়ার কেমনে সামলাই এই লুঙ্গি, তোর অসুবিধা হচ্ছে না? তানহা পাশ থেকে বিড়বিড় করে বলে উঠল, হবে কিভাবে, এটা তো ওনার ফেভারিট পোশাক। বিড়বিড় করে বললেও অপরাহ্ন ঠিকই শুনতে পেল। বাঁকা হাসলো সে। মেয়েটা দুষ্টও আছে দেখছি, সেদিনের ওটা নিয়ে ভালোই মজা নিচ্ছে। ফিরোজের দাদির অনেকগুলো গরু আছে, বাইরে বেঁধে রেখেছে। তাসান, আদ্রিতারা সবাই দেখেছে সেগুলো। আদ্রিতা তো ফটাফট একগাদা সেলফিও তুলে নিল গরুর সাথে। গরুর মুখে বাঁশের বানানো টোনা বাঁধা দেখে তাসান বলে উঠল, ইয়ার, এই গরুর মুখে মাস্ক পরিয়ে রেখেছে কেন? এখন তো করোনা ভাইরাসও নেই, আর এটা আবার কেমন মাস্ক? এমন মাস্ক পরা আর ল্যাংটা হয়ে টুপি পরে ঘোরা একই কথা। বেচারা একটা ভালো মাস্কই পরাতো। আজ গরু বলে বেচারাদের কোনো দামই নেই। জ্ঞানের রানী আদ্রিতা বলে উঠল, আরে ভাইয়া, এটা মাস্ক না, এটা বোধহয় ওদের ক্রিকেট হেলমেট। ওদের বোধহয় ক্রিকেট টুর্নামেন্ট হবে, সিপিএল কাউ প্রিমিয়ার লিগ। তাহসান হাতে তালি বাজিয়ে বলে উঠল, বাহ বোন বাহ, কেমনে, এত বুদ্ধি দিয়া তুই ঘুমাস কেমনে? আদ্রিতা গর্বে গদগদ হয়ে বলল, আসলে ভাইয়া, রাতে ঘুমানোর আগে বুদ্ধিগুলো আলমারিতে রেখে তারপর ঘুমাই। অপরাহ্ন বলে উঠল, আরে ধুর, হতে পারে এটা ওদের কর্মদোষের জন্য পড়ানো হয়েছে। আমার মনে হয় গরুটা তাসানের মধ্যে বেশরম ক্যারেক্টারলেস, তাই তো স্বাস্থ্যস্বরূপ টোনা পরিয়ে রেখেছে, না হলে হয়তো যুবতী গরুগুলোকে বদনাম করে ফেলতো। হাসাহাসির রোল পড়ে গেল তখন। বিকালের দিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। হলুদের জন্য থিম রাখা হয়েছে মেয়েরা কলাপাতা রঙের শাড়ি বা লং গোল জামা, আর ছেলেরা কলাপাতা রঙের পাঞ্জাবি আর গোল্ডেন পাজামা। সানভি সেই সকাল থেকে মেকআপের পোস্টমর্টম করতে বসেছে, তাও এখনো যেন তার শেষই হচ্ছে না। তানহা বেচারি শাড়ি নিয়ে অসহায় হয়ে বসে আছে। তার মোটেও ইচ্ছে নেই শাড়ি পরার। শাড়ি পরে হাঁটা তার কাছে খুবই অসম্ভব বিষয়। এই 13 হাতের শাড়ি নামক জঞ্জাল বস্তুটা তাকে জোর করে পড়তে বলা হয়েছে। না পড়লে ফাইজা রাগ করবে, তাই না চাইলেও তাকে পড়তে হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, তাকে এখন শাড়িটাকে পরিয়ে দিবে? শাড়ি পরা তার নিজের সাধ্য কই। অনেকক্ষণ বসে থাকার পর শেষমেশ জুহিকে পেল সে। জুহিকে বলে শাড়ি পরলো অবশেষে। আর আদ্রিতা তো শাড়ি হাতে নিয়ে গোল্লা ছুটের মতো সারা বাড়ি ছুটছে। পায়ের ক্ষত নিয়ে বেচারে ইচ্ছা মতো ছুটতেও পারছে না। তবুও কখনো তানের পিছনে তো কখনো সানার পিছনে যাচ্ছে, কিন্তু কাজের জন্য কেউই বেচারিকে ভাও দিচ্ছে না। ছুটতে ছুটতে একসময় ফিরোজের দাদি সামনে পড়ল। দাদি আদ্রিতাকে দেখে বলল, কি লো সেরি, পাগলে পাগলের মতন পাক পাইটা তো সুস্কা, কি হয়েছে? আদ্রিতা ঠোঁট উল্টে বলল, দেখো না দাদি, আমাকে কেউ সারিয়ে পরিয়ে দিচ্ছে না, আমি কিভাবে রেডি হব? ও মাই, হেই কথা, আয় আমি তো কাপড় ফিন্দাই দিতাছি, দেশ কি সুন্দর হইরা কাপড় ফিন্দাই দিই।
এ হারে পটের বিবি লাগবো নে। আদ্রিতা খুশি হয়ে বলল, সত্যি? ঠিক আছে চলো। দাদির শাড়ি পরানোর শেষে আদ্রিতা খুশি হয়ে নাচতে নাচতে আয়নার সামনে এসে দাঁড়ালো। কিন্তু তার শাড়ি পরানোটা কেমন যেন অন্যরকম হয়েছে, অন্যদের থেকে আলাদা। দাদি ওকে গ্রামীণ বাঙালি স্টাইলে ভেঙে শাড়ি পরিয়েছে। তবে এভাবে যেন আদ্রিতাকে নিজের কাছে আরো বেশি ভালো লাগছে। বাকিরা কত স্টাইল করে কুচি দিয়ে নায়িকাদের মতো করে শাড়ি পরেছে, তাদের মাঝে আদ্রিতাকে ইউনিক লাগছে। ভালোই লাগছে নিজের কাছে তার। দাদি তার নিজের পুরনো কাঠের সিন্দুক খুলে সেখান থেকে একটা বক্স বের করে আনলো। তার ভেতর থেকে কিছু গহনা বের করে বলল, এইগুনা আমার গয়না, তোর দাদা দিছিল আমাক। এসব পুরানো গয়না আজকালকার ছেলেরা পরবার চায় না। কয় পুরানটা পড়লে নাকি খ্যাত হয়। তুই পড়বি? তোক মেলা মানাইব। কেন নাই দাদি, আমার তো ভীষণ ভালো লাগছে এগুলো। আইবু, তোকে ফিন্দাই দেই। দাদি ধান তাবিজ নামক পুরানো ডিজাইনের একটা মালা জাতীয় গহনা আদ্রিতাকে পরিয়ে দিল। গহনাটা গলার সাথে লেগে রইল আদ্রিতার। বালার সেটের সাথে একই রকম কানের দোলজোড়াও পরিয়ে দিল আদ্রিতাকে। হাতে পরিয়ে দিল একজোড়া বালা, আর কোমরে পরিয়ে দিয়েছে বিছা। গহনা পরা শেষে আদ্রিতা হালকা করে একটু সেজে নিল। নিবিড়ের সেদিনের বলার পর থেকে আদ্রিতা আর মেকআপ করে না, সাধারণ লিপস্টিক আর কাজল পরে নিল। সাজার শেষে দাদি আদ্রিতার মুখটা ধরে বলল, ও মাই লো, কি সুন্দর লাগতেছে আমার বুড়োক। তোক দেইহা আজ ভাবিজানের কথা মনে পড়ে গেল। তুই দেখতে এই হারে তোর দাদির মতোই হচ্ছু। খুশি মনে হাসলো আদ্রিতা। দাদির গাল টেনে দিয়ে বলল, থ্যাংক ইউ দাদি, তুমি সত্যি অনেক কিউট। তুইও মেলা কুট। খিলখিল করে হেসে উঠল আদ্রিতা। দাদি বেরিয়ে গেলে আদ্রিতা নিজেকে আবারও ঘুরে ফিরে দেখতে লাগলো আয়নায়। কোমরের বিছায় তাকে অনেক ভালো লাগছে। নিজেকে দেখার মাঝেই হঠাৎ কেউ পেছন থেকে বলে উঠল, পুতুল, তোর পায়ের জন্য অয়েন্টমেন্ট এনে। আদ্রিতা পেছন ফিরে তাকালো। নিবিড় নিজের মতো কথা বলতে বলতেই দরজা দিয়ে ভেতরে ঢুকছিল। কিন্তু আদ্রিতার উপর পূর্ণ দৃষ্টি পড়তেই কণ্ঠস্বর মাঝ পথেই থেমে গেল তার। স্থির নজর আটকে গেল আদ্রিতার পানে। অচলিষ্ণ অস্পন্দ তার মুখাবয়ব, ইন্দ্রজালের বশীভূত যেন তার সর্বত্র। বোধ শূন্যর মতো হাতে ধরে রাখা অয়েন্টমেন্টটা হাত ফসকে পড়ে গেল নিচে। নিবিড়কে এভাবে স্তম্ভিত হয়ে যেতে দেখে আদ্রিতার হৃৎপিণ্ডের ধুকপুকানির রোগ আবারও বেড়ে গেল। পরিবেশ স্বাভাবিক করতে সে নিচে পড়ে থাকা অয়েন্টমেন্টটা হাতে তুলে নিয়ে বলল, এটা আমার পায়ের জন্য এনেছেন? আচ্ছা, আমি লাগিয়ে নেব। আদ্রিতার কথায় নিবিড়ের ঘোর কাটল বোধ হয়। সে হকচকানো ভঙ্গিতে বলল, হুম, হ্যাঁ, বিয়ের কিছু কাজে উল্লাপাড়া গিয়েছিলাম, সেখানে ফার্মেসি থেকে এনেছি। এটা লাগিয়ে নিস। বিয়ে বাড়িতে পা লেংড়িয়ে বেড়ালে ফাইসা শ্বশুরবাড়ির লোক ভাববে হে বাড়ির মেয়েরা বোধ হয় অ্যাবনর্মাল। আমি থাকতে আমাদের বংশের এত বড় বদনাম তো আর মেনে নিতে পারি না। তাই ফটাফট অয়েন্টমেন্ট লাগিয়ে ঠিক হয়ে যা। বলেই ফট করে বেরিয়ে গেল নিবিড়। আদ্রিতা ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে অয়েন্টমেন্টটা ড্রেসিং টেবিলের উপর রেখে পিছনে ফিরতেই থতমত খেয়ে গেল। নিবিড় ভাই তো মাত্রই চলে গেল, আবার কখন এলেন উনি? চোখ পিটপিট করে আদ্রিতা বলল, আরো কিছু বলবেন? নিবিড় গলা খাঁকড়ে দিয়ে বলল, হ্যাঁ, চেয়ারে বস। কেন? বসতে বললাম তাই। আদ্রিতা বসে পড়ল চেয়ারে। নিবিড় আদ্রিতার সামনে হাঁটু গেড়ে বসলো। আদ্রিতা বুঝতে পারছে না নিবিড় কি করতে চাইছে, কিন্তু ধমকের ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারছে না। অগত্যা চুপচাপ দেখতে লাগলো। নিবিড় এক হাত বাড়িয়ে আদ্রিতার পা ধরতে নিলে আদ্রিতা হকচকিয়ে উঠে বলল, কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? আমি নিজেই লাগিয়ে নেব অয়েন্টমেন্ট। নিবিড় ধমকের সুরে বলল, চুপ। 2 মিনিট চুপ থাকলে কি তোর চুল পেকে যাবে? চুপ করে বসে থাক, তোর পা রোস্ট করে খেয়ে ফেলছি না। নিবিড় এক হাতে আদ্রিতার পা এনে নিজের হাঁটুর উপর রাখলো। আরেক হাত নিজের প্যান্টের পকেটে ঢুকে একটা আলতার শিশি বের করে বলল, পেতনি যখন সেজেছিস তখন পুরোপুরি সাজ, নাহলে পেতনি জাতির অপমান হবে। আর একজন সজ্জন ব্যক্তি হয়ে কোনো জাতিকে আমি অপমানিত হতে দিব না। বলতে বলতে আদ্রিতার পায়ে আলতা পরাতে লাগলো নিবিড়। আজ যেন নিবিড়ের গা জ্বালানো কথায়ও আদ্রিতার মন খারাপ হলো না। কেন যেন মনে হচ্ছে এগুলো তার মনের কথা না। নিবিড়ের অব্যক্ত অনুভূতি হয়তো একটু হলেও আদ্রিতার মন পর্যন্ত পৌঁছাচ্ছে। সে অনুভব করতে পারছে তার আবহের সুর। দুপায়ে সুন্দর করে আলতা পরিয়ে দিল নিবিড়। আদ্রিতা নিগুড় দৃষ্টিতে তাকিয়ে দেখল শুধু। আলতা লাগানো শেষে আদ্রিতা বলে উঠল, হয়ে গেছে, এখন যাই বাইরে। আদ্রিতার প্রশ্নে নিবিড়ের মুখাবয়বে হঠাৎ পরিবর্তন দেখা দিল। চোখে মুখে অদ্ভুত এক ভীতি যেন দেখা দিচ্ছে। চোখের নজর যেন বলতে চাইছে, তুই বাইরে যাস না মেয়ে, লোকের নজর থেকে তোকে লুকানো দায় হয়ে যায় যে। নিবিড়ের নীরবতা দেখে আদ্রিতা আবারও জিজ্ঞেস করলো। নিবিড় আদ্রিতার চোখের দিকে তাকিয়ে দেখল আদ্রিতার কাজল হালকা ছেড়ে আছে। নিবিড় বৃদ্ধাঙ্গুলের সাহায্যে আদ্রিতার ল্যাপটানো কাজল মুছে দিয়ে নরম সুরে বলল,
হ্যাঁ যা, তবে ক্ষত পা নিয়ে বেশি লাফালাফি করবি না খবরদার। বিয়ে বাড়িতে বাইরের ছেলেপেলে আসবানে, তাই নিজের বাড়ির লোকের সাথেই থাকবি, একা একা কোথাও যাবি না। আদিতার হঠাৎ মনে পড়ল ইভার বলা কথাগুলো, তাই সে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে প্রমিস করছি আমি একদম একা একা কোনো দিকে যাব না। হুম, ঠিক আছে, যা এখন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। হলুদ ফাংশনের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। অপরাহ্ন রেডি হয়ে এসে স্টেজের সামনে চেয়ারে বসেছিল। ফয়সাল আর তাসানের সাথে বসে কথা বলছিল। তখনই ফাইজাকে নিয়ে আসা হলো স্টেজে। অপরাহ্ন সেদিকে তাকাতেই তার হৃৎপিণ্ড থমকে গেল। ফাইজার সাথে আসা মায়াবী রমণী তানহাকে দেখে তার সকল নিউরন ক্রিয়া বন্ধ করে দিল। এতটাই বিমূঢ় হলো যে বেচারা তানহাকে দেখতে দেখতে একসময় চেয়ার উল্টে পড়েই গেল। তাদেরকে হাসির রোল পড়ে গেল চারপাশে। তানহাও সেটা দেখে মুখ টিপে হাসল। ফাইজাকে স্টেজে বসিয়ে দিয়ে চেয়ারে এসে বসলো তানহা। হঠাৎ পাশের চেয়ারে এসে তার পাশে বসলো অপরাহ্ন। তানহার কানের কাছে ঝুঁকে বলল, এটা ঠিক করছো না শ্যামকন্যা। ডাক্তারকে রোগী বানানোর দায়ে তোমার শাস্তি প্রযোজ্য হয়ে যাচ্ছে। রোগীর ডাক্তার হয়ে তার রোগের প্রতিরোধকও তোমাকেই দিতে হবে কন্যা, নাহলে ডাক্তার পাগল হওয়ার খবর রটে যাবে মহল্লায়। চকিত নজরে তাকালো তানহা। নজরে নজর বিঁধল তখন। হৃদগহ্বরে চলল তুমুল তুফান, যার তোড়ে তানহার টিকে থাকা দায়। চিনচিন ব্যথা হচ্ছে যেন। অপরাহ্নের মুগ্ধ অপলক দৃষ্টি, ঠোঁটে মোহনীয় হাসির রেখা, যে হাসির হেতু তার সম্মুখের কন্যাটি। দুজনের দৃষ্টি আদান প্রদানরত অবস্থায় অপরাহ্ন হাত বাড়িয়ে পাশে ডেকোরেশন করা ফুল থেকে একটা হলুদ রঙের জারবেরা ফুল নিয়ে তানহার খোপাকলা চুলে গুজে দিয়ে বলল, এখন পরিপূর্ণ লাগছে, এবার পাগল হলেও খেদ নেই, তাতেও সার্থক। কথা শেষ করেই হাসি মুখে উঠে গেল অপরাহ্ন। তানহা থমকে বসে রইল। আনমনেই হাত চলে গেল তার খোপায় লাগানো ফুলে। হঠাৎ কেমন কান্না পেল তার। এই অনুভূতির যন্ত্রণা থেকে সে তো অনেক দূরে থাকতে চায়, তবে কেন আরো মায়াজালে আটকে পড়ছে সে? ফাইজাকে একে একে হলুদ দিচ্ছে সবাই। গান বাজনা চলছে ধুমধাম, সবাই স্টেজের সামনেই আছে। আদ্রিতা নুরানকে টেনে নিয়ে এসেছে হলুদ দেওয়ার জন্য। বেচারা এসব বিষয়ে একটু ইতস্তত বোধ করে, তাই আদ্রিতা টেনে নিয়ে এসেছে তাকে। নিয়ে আসতে আসতে দুষ্টমি করে বলছে, আরে ভাই আসো না, আমার এত হ্যান্ডসাম ভাইয়াকে না দেখলে বরপক্ষে মেয়েরা বুঝবে কিভাবে যে এত হ্যান্ডসাম একটা মেয়ে আছে তাদের। নুরান বলল, কি বলিস পাগলি এসব? তা নিয়ে গিয়ে সে নুরানের মাথায় হাত বুলিয়ে বলল, ঠিকই তো বলছে অরি, আমার এত হ্যান্ডসাম বাবাটা না থাকলে অনুষ্ঠানে চমক কিভাবে আসবে? তাসান বলে উঠল, হ্যাঁ রে নীর, আজকে হলুদ দিতে আসা মেয়েগুলোর সামনে খাবারের বদলে তোরে এই প্লেটে সালাদ আর টমেটো সসের ভর্তার সাথে সার্ভ করে দেব। আমাকে খরচও বাচ্চা যাইব। তোর রূপ যৌবন কবে কাজে আসবে, তাই না? নুরান অসহায় ভঙ্গিতে হাসল। আদ্রিতার জোড়াজুড়িতে ফাইজাকে একটু হলুদ লাগিয়েই ছাড়া পেল সে ওখান থেকে। তড়িৎ গতিতে পালালো নুরান। পুকুর ঘাটে বসে ফোন বের করলো। আজকের রাতটা কাটাবে সে নীলাম্বরীর সাথে কথা বলে। কিছু প্রণয়ের সূচনা করবে আজ। হবে কিছু নিশিকথা, কিছু মায়া বৃন্দের অনুরক্তি। আদ্রিতাকে আজ যে দেখছে সেই মুগ্ধ হচ্ছে। তানি, আবৃর সহ বাড়ির সবাই তার প্রশংসা করছে। সানাও আদ্রিতার মাথায় হাত বুলিয়ে বলল, আমার মাটাকে আজ হুড়পড়ি লাগছে, নজর না লাগে কারোর। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, নজর তো লেগে গেছে আন্টি। আদ্রিতা পেছনে তাকিয়ে দেখলো জোভান এসেছে। জোভান হাসি মুখে এগিয়ে এসে বলল, আসলেই আজ অরিকে অনেক সুন্দর লাগছে, তাই নজর তো লাগাই স্বাভাবিক। এই যে আমিই চোখ ফেরাতে পারছি না। জোভানের কথাটা কেমন যেন পছন্দ হলো না আদ্রিতার। তবুও সৌজন্য বজায় রাখতে জোরপূর্বক মুচকে এসে বলল, কেমন আছেন ভাইয়া? জোবানের হাসি মুখটা সহসাই খানিকটা চুপসে গেল, যেন ভাইয়া ডাকটা তার হাসি বিলীন হয়ে যাওয়ার কারণ। তবুও মেকি হেসে বলল, আগে কেমন ছিলাম জানি না, তবে এখন বেস্ট লাগছে। সানাকে কেউ ডাক দেওয়ায় সে চলে গেল ওখান থেকে। জোবান যেন আরো সুযোগ পেয়ে আদ্রিতার সাথে আরো ভাব জমাতে চাইল, তবে কিছু বলার আগেই হঠাৎ সেখানে প্রকট হলো নিবিড়। এসেই বাজ খাই নজরে তাকালো আদ্রিতার পানে, যেন এক্ষুনি পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে মরমর করে খেয়ে ফেলবে তাকে। এসেই আদ্রিতার উদ্দেশ্যে বলে উঠল, ফাইজাকে একা রেখে এখানে দাঁড়িয়ে আছিস কোন পুণ্য করতে? যা গিয়ে ওর পাশে বসে থাক, দেখ কিছু লাগে না কি ওর। এত মানুষের মাঝে ও নিশ্চয়ই নার্ভাস হচ্ছে। আদ্রিতা মাথা দুলিয়ে বলল, ঠিক আছে। আদ্রিতা চলে গেল ফাইজার কাছে। নিবিড় তিন্নিকে ডাক দিয়ে বলল, মামনি দেখো তোমার মামা এসেছে, যাও গিয়ে তোমার মাকে বলো তাকে খেতে দিতে। এত দূর থেকে এসেছে, নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছে। কথাগুলো চিবিয়ে চিবিয়ে বলেই অন্যদিকে চলে গেল নিবিড়। আর তিন্নি মামার কোলে লাফ দিয়ে উঠে গলা ধরে চলে পড়ল। জোভান যেন তবদা খেয়ে গেল। অগত্যা ভাগ্নের জোড়াজুড়িতে ভেতরে যেতে বাধ্য হলো সে। এসব কিছু তানে দূর থেকে ঠিকই অবলোকন করলো। চিন্তা হচ্ছে তার,
কোনো অঘটন না করে ফেলে তার ছেলে। শুনলেন মেহরুমানুরের লেখা নিবেদিতা কাহন গল্প থেকে পর্ব 23, 24, 25, 26। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।